অরুণ, তুমি কি একবারও তোমার কাজের দিকে তাকাও? এই রিপোর্টটা আমি কতবার দেখতে বললাম, আর তুমি প্রতিবার ভুল করে রেখেছো। ম্যাডাম, আমি চেষ্টা করছি, কিন্তু আপনি যেভাবে বলেন তাতে কাজ করার মোটিভেশনটাই নষ্ট হয়ে যায়। মোটিভেশন? তোমাদের মতো জুনিয়রদের আবার মোটিভেশন কিসের? কাজটা ঠিকঠাক করাই তো তোমাদের একমাত্র কাজ হওয়া উচিত। শুধু ভুল ধরলেই তো হবে না। যদি একটু বুঝিয়ে বলতেন তাহলে হয়তো ভুলগুলো আর হতো না। কিন্তু আপনার তো সবসময় তাড়া, শুধু আদেশ করে যান। আমার তাড়া থাকবে না? অফিসের কাজ কি তোমার ঠাট্টার বিষয় নাকি? একটা সামান্য ডেডলাইন তুমি মিট করতে পারো না? আমি ডেডলাইন মেট করতে পারি না, এটা ঠিক নয়। কিন্তু যখন অতিরিক্ত কাজের চাপ থাকে আর তার উপর আপনার এই ধরনের ব্যবহার। আমার ব্যবহার খারাপ? তুমি জানো তুমি কার সাথে কথা বলছো? আমি অফিসের বস, আর তুমি একজন সামান্য এমপ্লয়ি। হ্যাঁ, আপনি বস, কিন্তু তার মানে এই নয় যে আপনি যা খুশি তাই বলবেন। সম্মান সকলের প্রাপ্য, বস হন বা এমপ্লয়ি। তুমি তুমি সাহস করে আমার মুখের উপর কথা বলছো? হ্যাঁ, বলছি, কারণ এবার জল অনেক দূর গড়িয়েছে। রোজ রোজ এই অপমান সহ্য করা যায় না। গেট আউট অফ মাই কেবিন রাইট নাও অরুণ। আমি তোমার নামে সিরিয়াস অ্যাকশন নেব। যা করার করুন ম্যাডাম, কিন্তু মনে রাখবেন আপনি একা নন যিনি ক্ষুব্ধ। অরুণ রাগে ফুঁসতে ফুঁসতে অপর্ণার কেবিন থেকে বেরিয়ে গেল। বাইরে অফিসের কর্মীরা ভয়ে কাঠ হয়ে দাঁড়িয়ে দেখছিল। অপর্ণা নিজের চেয়ারে বসে তখনও রাগে কাঁপছিল। তাদের দুজনের মধ্যে আজ যা হলো তা অফিসের ইতিহাসে আগে কখনো ঘটেনি। সেদিনের মতো অফিস শেষ হলো এক চাপা অস্বস্তির মধ্যে। অরুণ বাড়ি ফিরেও অপর্ণার রুদ্রমূর্তি ভুলতে পারছিল না। বস হিসাবে অপর্ণা সত্যি খুব কঠিন, সবসময় খুদ ধরেন, কিন্তু আজ ঝগড়ার সময় কেন যেন তার ভেতরে অন্য একটা দিক অরুণ দেখতে পেল, একটা অসহায়তা, হয়তোবা চাপা কোনো কষ্ট। অন্যদিকে অপর্ণাও নিজের কেবিনে একা বসে ভাবছিল, অরুণ কি সত্যি ভুল কিছু বলেছে? তার কি একটু বেশি কঠোর হওয়া উচিত? এই প্রথম কোনো কর্মচারী তার মুখের উপর এমন কথা বলার সাহস দেখালো। ছেলেটার চোখে একটা চাপা তেজ ছিল, যা আগে কখনো সে দেখেনি। সপ্তাহখানেক কেটে গেল। অফিসে একটা ঠান্ডা যুদ্ধ চলছিল, যেন অপর্ণা মুখে কিছু না বলেও অরুণ বুঝতে পারছিল তার উপর একটা অদৃশ্য চাপ সৃষ্টি করা হচ্ছে। ছোটোখাটো ভুলগুলো বড় করে দেখা হচ্ছে, মিটিংয়ে তার মতামত প্রায় অগ্রাহ্য করা হচ্ছে। অরুণও কাজের বাইরে অপর্ণার সাথে কোনো কথা বলেনি। তাদের মধ্যে শুধু অফিসের প্রয়োজনটুকু ছাড়া আর কোনো যোগাযোগ ছিল না। একদিন অফিসের পরে অরুণ নিজের ডেস্ককে গোছাতে ব্যস্ত ছিল, যখন অপর্ণা তার কেবিনে ডেকে পাঠালেন। বুকের ভেতরটা ধুকপুক করছিল অরুণের। কি হবে আবার? চাকরিটা কি আবার যাবে? অরুণ, ভেতরে এসো। অরুণ সাবধানে অপর্ণার কেবিনে প্রবেশ করলো। অপর্ণা জানালার পাশে দাঁড়িয়ে বাইরের অন্ধকার দেখছিল। ম্যাডাম, ডেকেছিলেন? হ্যাঁ, বসো। অরুণ সামনের একটা চেয়ার টেনে বসল। অপর্ণা কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইল, তারপর ধীরে ধীরে ঘুরে অরুণের দিকে তাকালো। তার চোখে সেই কঠিন ভাবটা আজ আর নেই, বরং সেখানে একটা অন্যরকম অস্থিরতা দেখতে পেল অরুণ। অরুণ, সেদিন অফিসে যা হয়েছে তার জন্য আমি দুঃখিত। অরুণ অবাক হয়ে অপর্ণার দিকে তাকালো। এই সেই অপর্ণা যে কখনো নিজের ভুল স্বীকার করে না। আপনি আপনি দুঃখিত? হ্যাঁ, হয়তো আমি একটু বেশি কঠোর হয়ে যাই মাঝে মাঝে। অফিসের চাপটা আমার উপরেও থাকে তো। অপর্ণার গলায় একটা দুর্বলতা ধরা পড়ল। অরুণ বুঝতে পারছিল তার দেখা কঠিন বসের মুখোশের আড়ালে একজন অন্য মানুষও লুকিয়ে আছে। আমি বুঝতে পারি ম্যাডাম, আসলে সেদিন আমারও একটু বেশি রাগ হয়ে গিয়েছিল। হ্যাঁ, তোমার চোখ মুখ দেখেই বোঝা যাচ্ছিল। একটা নীরবতা নেমে এলো কেবিনে। সেই নীরবতা আগের মতো অস্বস্তিকর নয়, বরং তাতে একটা হালকা সমঝোতার সুর বাজছিল। আসলে অরুণ, আমার মনে হয় আমাদের দুজনেরই কিছু ভুল বোঝাবুঝি হয়েছিল। তুমি কাজটা মন দিয়ে করো, সেটা আমি জানি। হয়তো আমি তোমাদের একটু বেশি পুশ করি। যদি মাঝে মাঝে একটু বুঝিয়ে বলতেন তাহলে হয়তো কাজের পরিবেশটা আরও ভালো হতো। আমরা সবাই তো শিখতে চাই। ঠিক বলেছ। এরপর থেকে আমি চেষ্টা করব। আর তুমিও যদি কোনো ভুল করো সরাসরি আমাকে বলতে পারো।
রাগারাগির চেয়ে আলোচনা করাই ভালো। ধন্যবাদ ম্যাডাম। আসলে অফিসের বাইরেও তো একটা জীবন আছে, তাই না? অপনার এই অপ্রত্যাশিত মন্তব্যে অরুণ কিছুটা অবাক হলো। হ্যাঁ, অবশ্যই। যদি কিছু মনে না করো, কাল সন্ধ্যায় কি তুমি আমার সাথে কফি খেতে পারো? অফিসের বাইরে অন্য পরিবেশে একটু অন্য কথা বলার জন্য। অরুণের বুকের ভেতরটা ধক করে উঠল। এ কি শুনছে সে? তার সেই কঠোর বস তাকে কফির জন্য ইনভাইটেশন জানাচ্ছে। হ্যাঁ, অবশ্যই, আমার কোনো আপত্তি নেই। অপনার মুখে এক হালকা হাসির রেখা দেখা গেল। সেই হাসিটা যেন এতদিনের মেঘলা আকাশের পর এক ঝলক রোদ। তাহলে কাল সন্ধ্যায় দেখা হচ্ছে। তুমি বরং আমাকে টেক্সট করে জানিও কোথায় সুবিধা হবে। ঠিক আছে ম্যাডাম। অরুণ যখন কেবিন থেকে বের হলো তখন তার মনে এক নতুন আলো ঝলমল করছে। যে ঝগড়া দিয়ে তাদের সম্পর্কের শুরু, হয়তো সেটাই নতুন এক অধ্যায়ের সূচনা করতে চলেছে। অফিসে সেই দুষ্টু বস অপর্ণা কি সত্যি তার জীবনে অন্য কোনো মানে বহন করে আনবে? সময়ের উত্তর দেবে। কফি শপের উষ্ণ আলোয় অপর্ণা অপেক্ষা করছিল। কিছুক্ষণ পর অরুণ এসে পৌঁছালো। অফিসে সেই চাপা টেনশনটা দুজনের মুখেই আজ অনুপস্থিত, বরং একটা হালকা কৌতূহল আর অস্বস্তি মেশানো ভাব দুজনের মধ্যে। এসেছো? হ্যাঁ, আসলে অফিসের পর একটু দেরি হয়ে গেল। বসো, কোনো অসুবিধা নেই, আমিও কিছুক্ষণ আগেই এসেছি। কি নেবে তুমি? কিছু না, শুধু এক কাপ কফি হলেই চলবে। তার কিছুক্ষণ সাধারণ কথাবার্তা বলল। অফিসের বাইরে অপর্ণাকে যেন অন্যরকম লাগছিল। সেই কঠোরতা, সেই কৃতিত্বপূর্ণ ভাবটা অনেকটাই ফিকে হয়ে এসেছে। অরুণ লক্ষ্য করছিল অপর্ণার চোখে এক ধরনের স্নিগ্ধতা খেলা করছে, যা অফিসে সে কখনো দেখেনি। অপর্ণা কফির কাপে চুমুক দিয়ে বলে, জানো তো অরুণ, সেদিন তোমার কথাগুলো আমার খুব লেগেছিল। আমি দুঃখিত ম্যাডাম, আমার হয়তো ওভাবে বলা উচিত হয়নি। না, আসলে সত্যি বলতে কি, আমারও একটু আত্মসমালোচনা করা দরকার ছিল। অফিসের চাপে মাঝে মাঝে আমি হয়তো বেশি কঠোর হয়ে যাই। আসলে আমার জীবনে তেমন কেউ নেই যার সাথে আমি মন খুলে কথা বলতে পারি। আমি বুঝতে পারি, একা থাকাটা কঠিন। তুমি কি কখনো একা অনুভব করো? হ্যাঁ, মাঝে মাঝে করি। তবে আমার কিছু বন্ধু আছে, পরিবারের লোকজন আছে, কিন্তু সবসময় মনের কথা বলার মতো কাউকে পাওয়া যায় না। তাদের মধ্যে এক নীরব বোঝাপড়া তৈরি হলো, যেন দুজনের মনের কোথাও একটা একই ধরনের শূন্যতা অনুভব করছে। অরুণ, তুমি খুব ভালো কাজ করো। হয়তো আমি তোমাকে সেভাবে অ্যাপ্রিসিয়েশন করিনি কখনো। আপনার এই কথাগুলো আমার কাছে অনেক মূল্যবান ম্যাডাম। এরপর তারা আরও কিছুক্ষণ কথা বলল। অফিসের বাইরে তাদের সম্পর্কটা যেন এক নতুন দিকে মন নিচ্ছে। অপর্ণা তার ব্যক্তিগত জীবনে কিছু কথা অরুণকে বলল। তার ছোটবেলার স্বপ্ন, তার কিছু না পাওয়ার বেদনা। অরুণও মন দিয়ে শুনছিল। ধীরে ধীরে অপর্ণার মনের মেঘ এখন কাটতে শুরু করলো। অরুণের সাথে কথা বলে সে শান্তি অনুভব করছিল, যা আগে কখনো পায়নি। অরুণের সততা, তার কাজের প্রতি নিষ্ঠা অপর্ণাকে মুগ্ধ করছিল। প্রথম প্রথম অরুণকে শুধু একটা দায়িত্ব জ্ঞানহীন কর্মচারী মনে হলো। এখন তার ভেতরে মানুষটাকে দেখতে পাচ্ছিল অপর্ণা। বেশ কয়েকটা কফি ডেট, অফিসের বাইরে কয়েকটা অপ্রত্যাশিত সাক্ষাৎ তাদের মধ্যে একটা অন্যরকম সম্পর্ক তৈরি করলো। অপর্ণা বুঝতে পারছিল অরুণকে সে শুধু একজন কর্মচারী হিসেবে দেখছে না। তার সরলতা, তার আন্তরিকতা ধীরে ধীরে অপর্ণার কঠিন হৃদয়ে জায়গা করে নিচ্ছে। একদিন অফিসের পরে যখন বৃষ্টি পড়ছিল, অপর্ণা অরুণকে তার কেবিনে ডাকলো। অপর্ণা একটু নার্ভাস হয়েই বলে, অরুণ, বসো। অরুণ বসলে অপর্ণা চেয়ার ছেড়ে উঠে জানালার পাশে দাঁড়ালো। জানো তো অরুণ, আমার কখনো মনে হয়নি, মানে অফিসের বাইরে কারোর সাথে আমার এত ভালো বন্ধুত্ব হতে পারে। আমারও কখনো মনে হয়নি ম্যাডাম, মানে আপনার সাথে আমার এত কথা হতে পারে। অরুণ, তুমি হয়তো বিশ্বাস করবে না, কিন্তু তোমার সাথে কথা বললে আমি শান্তি পাই। আমার মনে হয় এত বছর ধরে আমি একটা মুখোশ পরেছিলাম, তোমার সামনে এসে যেন আমি সেই মুখোশটা খুলতে পারি। অপর্ণা অরুণের দিকে ঘুরে তাকালো। অপর্ণার চোখে এক গভীর আবেগ, যা দেখতে পেল অরুণ। আপনি আপনি আমার কাছেও খুব স্পেশাল ম্যাডাম। ম্যাডাম? এখনো? অরুণ একটু অপ্রস্তুত হলো। অপর্ণা। অপর্ণা ধীরে ধীরে এগিয়ে এসে অরুণের হাত ধরল।
তার স্পর্শে অরুণের শরীরে একটা মৃদু শিহরণ অনুভব হলো। অরুণ, আমার মনে হয় আমার তোমাকে ভালো লাগে, খুব ভালো লাগে। অরুণের মুখ থেকে কোনো কথা বের হলো না। তার মনের ভেতর ঝড় উঠছিল। তার বস, তার সেই কঠিন ম্যাডাম তাকে পছন্দ করে। তুমি কি কিছু বলবে? অপর্ণা, আপনি আপনি আমার কাছেও খুব স্পেশাল। আপনার সাথে কথা বলা, আপনার পাশে থাকা, এটা আমার খুব ভালো লাগে। তাদের দুজনের চোখ একে অপরের সাথে মিশে গেল। বাইরে বৃষ্টি আর ভেতরে অন্যরকম এক অনুভূতি মিলেমিশে এক নতুন গল্পের জন্ম দিচ্ছিল। অফিসের সেই দুষ্টু বস অপর্ণা অবশেষে তার মনের কাছাকাছি কাউকে খুঁজে পেয়েছে, তার এই অফিসের এক সাধারণ কর্মীর মধ্যে। তবে এই ভালো লাগা ভবিষ্যতের কোন দিকে মোড় নেবে তা হয়তো সময়ই বলবে। অফিসের কাজের শেষ ঘন্টা, সবাই বাড়ি ফেরার জন্য ব্যস্ত। অরুণ তার ডেস্ক গোছাতে ব্যস্ত ছিল, আর অপর্ণা কিছু জরুরি ফাইল দেখছিল তার কেবিনে। বাইরে হালকা বৃষ্টি পড়ছিল, আর অফিসের ভেতর একটা শান্ত স্নিগ্ধ পরিবেশ তৈরি হয়েছিল। হঠাৎ অফিসের মেন পাওয়ার সুইচটা বন্ধ হয়ে গেল। মুহূর্তের মধ্যেই পুরো অফিস অন্ধকারে ডুবে গেল। কয়েকজনের হালকা চিৎকার শোনা গেল। ম্যাম, আপনি ঠিক আছেন? হ্যাঁ অরুণ, মনে হচ্ছে পাওয়ার চলে গেছে। অরুণ অরুণ তার ফোনের ফ্ল্যাশলাইট অন করলো এবং অনন্যার কেবিনের দিকে এগিয়ে গেল। ম্যাম আসুন, এখানে একটু অন্ধকার, আমার সাথে আসুন। অপর্ণা সাবধানে কেবিন থেকে বেরিয়ে এলো। অরুণ তার ফোনের আলোয় অপর্ণাকে পথ দেখিয়ে রিসেপশনের দিকে নিয়ে যাচ্ছিল, যেখানে জেনারেটরের ব্যবস্থা আছে। ধন্যবাদ অরুণ, হঠাৎ করে এমন হবে বুঝতে পারিনি। কোনো ব্যাপার না ম্যাম, এমন হতেই পারে। সাবধানে পা ফেলুন। অন্ধকারে একে অপরের খুব কাছে এসে গিয়েছিল তারা। অরুণ অনুভব করছিল অপর্ণার হাতে হালকা স্পর্শ। একটা অদ্ভুত অনুভূতি হচ্ছিল তার। অরুণ, হ্যাঁ ম্যাম। আমার একটু ভয় করছে, অন্ধকারটা। অরুণ থমকে দাঁড়ালো। অপর্ণার কণ্ঠস্বর যেন একটু কাঁপছিল। সে তার ফোনের আলো অপর্ণার মুখের দিকে ফেল। অন্ধকারে অপর্ণার মুখটা আরো বেশি মায়াবী লাগছিল। ভয় নেই ম্যাম, আমি তো আছি। অরুণ সাহস করে অপর্ণার হাতটা ধরল। অন্ধকারে তারা একে অপরের হাতের স্পর্শ অনুভব করল। এটা অফিসের বস আর কর্মীর হাতের স্পর্শ ছিল না, যেন দুটো অসহায় মানুষ অন্ধকারে একটু আশ্রয় খুঁজছিল। তোমার হাতটা ধরলে একটু সাহস পাচ্ছি অরুণ। তারা দুজনেই পাশাপাশি হেঁটে রিসেপশনের দিকে গেল। জেনারেটর চালু হতে কিছুক্ষণ সময় লাগবে। সেই অন্ধকার সময়ে তারা যেন এক অন্য জগতে চলে গিয়েছিল। অফিসে সেই কঠোর নিয়ম, বসে সেই কৃতিত্ব যেন মুহূর্তের জন্য উদাও হয়ে গিয়েছিল। রিসেপশনে পৌঁছে অরুণ একটা চেয়ার অপর্ণার দিকে এগিয়ে দিল। ম্যাম আপনি এখানে বসুন, আমি দেখছি জেনারেটর কখন চালু হবে। ধন্যবাদ অরুণ, তুমি না থাকলে আজ খুব অসুবিধা হতো। এটা আমার দায়িত্ব ম্যাম। কিছুক্ষণ নীরবতা, শুধু বাইরে বৃষ্টির শব্দ আর তাদের নিঃশ্বাসের আওয়াজ শোনা যাচ্ছিল। অন্ধকারে একে অপরের উপস্থিতি যেন এক উষ্ণতা সৃষ্টি করছিল। অরুণ, জি ম্যাম। এই অন্ধকারটা মাঝে মাঝে ভালো লাগে, তাই না? সব কিছু কেমন শান্ত হয়ে যায়। হ্যাঁ ম্যাম, আলোয় অনেক সময় অনেক কিছু স্পষ্ট দেখা যায়, যা হয়তো আমরা এড়িয়ে যেতে চাই। তাদের মধ্যে এক গভীর নীরবতা বিরাজ করল। সেই নীরবতা যেন অনেক কথা বলছিল। অফিসে সেই চেনা পরিবেশ আজ অনুপস্থিত, আর সেই সুযোগে দুজনের মনের ভেতরে কিছু চাপা অনুভূতি যেন উকি দিচ্ছিল। কিছুক্ষণ পর জেনারেটর চালু হলো, আর অফিসে আলো ফিরে এলো। সেই অন্ধকার মুহূর্তটা যেন একটা স্বপ্ন ছিল, যা আলোর ছোঁয়ায় মিলিয়ে গেল। কিন্তু সেই অল্প সময়ের নীরবতা আর হাতের স্পর্শ দুজনের মনের একটা অন্যরকম দাগ রেখে গেল। অফিসের সেই কঠোর বস আর সাধারণ কর্মীর মধ্যে ভুলবশত হোক একটা রোমান্টিক পরিবেশ সৃষ্টি হয়েছিল, যা হয়তো তাদের সম্পর্কের সমীকরণটা একটু হলেও বদলে দেবে। অফিসের কর্মব্যস্ততা তখন তুঙ্গে। ডেডলাইন, মিটিং, রিপোর্টার, চাপে কম ফেলার ফুরসত নেই কারোর। ঠিক সেই সময় অফিসের নোটিশ বোর্ডে একটা নতুন ঘোষণা এসে পড়ল। বড় বড় অক্ষরে লেখা, অবশেষে সময় এসে গেছে। নোটিশটা দেখেই কর্মীদের মধ্যে চাপা উত্তেজনা শুরু হয়ে গেল। কানাকানি, ফিসফিসানি কি হতে চলেছে। কিছুক্ষণের মধ্যে অফিসের HR ম্যানেজার এসে একটি বিস্তারিত ঘোষণা করলেন।
সহকর্মীবৃন্দ, আপনাদের সকলের জন্য একটি দারুণ খবর আছে। এবছর আমাদের বার্ষিক ভ্রমণের জন্য আমরা একটি অসাধারণ জায়গা নির্বাচন করেছি। ঘোষণার সাথে সাথেই কর্মীদের মধ্যে উল্লাসধ্বনি শোনা গেল। সারা বছরের কাজের ক্লান্তি যেন এক মুহূর্তেই দূর হয়ে গেল। এবছর আমরা যাচ্ছি কক্সবাজার। হ্যাঁ, বাংলাদেশের এই সুন্দর সমুদ্র সৈকতে আমরা 3 দিনের জন্য ছুটি কাটাতে যাব। আবারও হর্ষধ্বনি কক্সবাজারের নাম শুনে সকলের মন আনন্দে ভরে উঠল। থাকার ব্যবস্থা হবে একটি সুন্দর রিসোর্টে। সেখানে সুইমিং পুল, বিচ অ্যাক্সেস এবং আরামদায়ক ঘরের ব্যবস্থা থাকবে। আমরা বিভিন্ন ধরনের টিম বিল্ডিং অ্যাক্টিভিটিস এবং বিচ পার্টিরও আয়োজন করব। ঘোষণার সময় অপর্ণা তার কেবিনে বসে কাজ করছিল। অরুণ ব্যস্ত ছিল তার ডেস্কের ফাইলগুলো নিয়ে। হঠাৎ কলিগদের চিৎকার শুনে দুজনেই কিছুটা অবাক হলো। অরুণের অফিসের বন্ধু রফিকের কাছে এসে বলে, কিসের এত হইচই হচ্ছে? শুনেছিস আমরা কক্সবাজারে যাচ্ছি, অফিসের অ্যানুয়াল ট্যুর। অরুণের মুখটা উজ্জ্বল হয়ে উঠল। সমুদ্র তার বরাবরই খুবই প্রিয়। সত্যি? কবে? এই মাসের শেষ সপ্তাহে 3 দিনের জন্য। অরুণ তাড়াতাড়ি অপর্ণার কেবিনের দিকে গেল। দরজার কাছে গিয়ে দেখল অপর্ণাও নোটিশ বোর্ডের দিকে তাকিয়ে আছে। তার মুখেও হালকা ছোঁয়ার হাসি। ম্যাম, শুনেছেন? আমরা কক্সবাজার যাচ্ছি। হ্যাঁ, এই মাত্র দেখলাম। ভালোই তো, তাই না? কাজের একঘেয়েমি কাটানোর জন্য একটা সুযোগ পাওয়া যাবে। তার মুখেও হালকা হাসির ছোঁয়া। অপর্ণার চোখে মুখে একটা আনন্দের ভাব দেখতে পেল অরুণ। সেই কঠোর বসের চেহারায় এত সহজ স্বাভাবিক হাসিটা যেন অন্যরকম লাগছিল। এইচআর ম্যানেজার মাইকে ঘোষণা করেন, যারা যারা এই ভ্রমণে যেতে ইচ্ছুক তারা আগামীকালের মধ্যে তাদের নাম জমা দিন। বিস্তারিত তথ্য আপনাদের ইমেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। ঘোষণা শেষ হতেই কর্মীরা তাদের নাম লেখানোর জন্য এইচআর ম্যানেজারের অফিসের দিকে ছুটল। অরুণও মনে মনে কক্সবাজারের সমুদ্র আর মুক্ত বাতাসে স্বপ্ন দেখতে শুরু করলো। আর সেই স্বপ্নে কোথাও যেন অপর্ণার হাসিমাখা মুখটাও ভেসে উঠল। অফিসের এই বাৎসরিক ভ্রমণ হয়তো অনেক সম্পর্কের নতুন মোড় ঘোরাতে চলেছে। কক্সবাজারের ভ্রমণের জন্য অফিসে উৎসাহের ঢেউ লেগেছে। প্রায় সকলেই তাদের নাম জমা দিয়েছে। অরুণ কিছুটা দ্বিধায় ছিল। সে এতক্ষণ উত্তেজিত হলো, এখন তার মনে প্রাণে তার কোলাহল এক ভালো লাগে না। এ কারণে সে কখনো স্কুলের শিক্ষা সফরেও যেত না। অফিসের সকলের সাথে খোলামেলা মিশতে সে একটু ইতস্তত বোধ করে, তাই যাওয়ার ব্যাপারে তেমন আগ্রহ দেখাচ্ছিল না। দোস্ত, আমার মনে হয় আমি ট্যুরে যাব না। আসলে ভিড়ের মধ্যে আমার একটু অস্বস্তি লাগে। কি বলছিস তুই? কক্সবাজার যাবি না? সমুদ্র দেখবি না? আর আমরা সবাই মিলে কত মজা করব। চল না ভাই, প্লিজ। না রে, আমার কেমন যেন লাগছে। তোরা যা, আমি বরং এখানেই থাকি। ঠিক আছে, তোর যখন ইচ্ছে নেই আর জোর করে কি লাভ। আমি বরং আমার নামটা লিখিয়ে দিয়ে আসি। মিস করলে কিন্তু পস্তাবি। রফিক চলে গেল নাম লেখানোর জন্য। অরুণ একা একা বসে নিজের কাজ করছিল। কিছুক্ষণ পর রফিক হাসতে হাসতে অরুণের কাছে ফিরে এলো। কি ব্যাপার, এত হাসছিস কেন? কিছু হয়েছে নাকি? আর বলিস না, তুই না যেতে চাইছিলি না? হ্যাঁ তো, তাতে কি? ভাই, তুই না চাইলেও তোর নাম অলরেডি লিস্টে ঢুকে গেছে। কি বলছিস? কে করলো এটা? আর কে করবে? আমাদের ম্যাডাম অপর্ণা ম্যাম নিজে গিয়ে তোর নামটা এন্ট্রি করিয়ে এসেছেন। ম্যাডাম? কিন্তু কেন? আমি তো তাকে কিছু বলিনি। সেটা তো আমি জানি না, তবে যখন আমি লিস্টে নাম দেখেছিলাম তখন ম্যাম ওইখানে দাঁড়িয়েছিলেন আর তোর নামটা নিজেই যোগ করলেন। হয়তো তোর মন খারাপ হবে ভেবেছেন। যাক বাবা, তোর আর পালানোর উপায় নেই। চল, ব্যাগ গোছানো শুরু কর। কক্সবাজার কিন্তু তোর জন্য অপেক্ষা করছে। অরুণের মুখটা বিস্ময়ে ভরে গেল। অপর্ণা ম্যাম কেন তার নাম লিখিয়ে দিলেন? তার কি সত্যিই মন খারাপ হবে ভেবেছিল? সেই কঠোর বস যার সাথে কিছুদিন আগেও তার তুমুল ঝগড়া হয়েছিল, আজ তার প্রতি একটুখানি খেয়াল দেখাচ্ছে। এই অপ্রত্যাশিত ঘটনায় অরুণের মনের মধ্যে একটা নতুন আলোড়ন সৃষ্টি হলো। কক্সবাজারের ভ্রমণটা হয়তো তার ভাবনার থেকেও বেশি কিছু নিয়ে আসতে চলেছে। রফিকের কথা শুনে অরুণ হতভম্ব হয়ে কিছুক্ষণ বসে রইল। অপর্ণা ম্যাম কেন তার নাম লিখিয়ে দিলেন সে কিছুতেই বুঝে উঠতে পারছিল না। দ্বিধার কৌতূহল নিয়ে সে অপর্ণার কেবিনের দিকে এগিয়ে গেল। দরজার কাছে গিয়ে
সামান্য ইতস্তত করে করা নাড়ল। এসো। অরুণ সাবধানে কেবিনের ভিতর প্রবেশ করলো। অপর্ণা তার ডেস্কের উপর ঝুঁকে কিছু ফাইল দেখছিল। ম্যাম, একটু কথা বলতে পারি? হ্যাঁ অরুণ, বলো। আসলে রফিক বলছিল যে আপনি নাকি আমার নামটা ট্যুরের লিস্টে এন্ট্রি করিয়েছেন। অপর্ণা এবার মুখ খুলল, তার চোখে এক শান্ত দৃষ্টি। হ্যাঁ করিয়েছি। কোনো সমস্যা আছে? তুমি কি যেতে চাইছো না? না না, সমস্যা নেই ম্যাম। আসলে আমি প্রথমে ভাবছিলাম যাব না, কিন্তু আপনি আপনি কেন আমার নামটা লিখিয়ে দিলেন সেটা একটু জানতে চাইছিলাম। অপর্ণা হালকা হাসল। সেই হাসিটা যেন অরুণ আগে কখনো দেখেনি। অরুণ, আমি জানি প্রথম দিকে হয়তো অফিসের পরিবেশটা তোমার জন্য একটু কঠিন ছিল, আর সেই ঝগড়ার পর হয়তো তুমি এখনো কিছুটা দ্বিধায় আছো। কিন্তু দেখো, অফিসের এই ভ্রমণটা শুধু কাজ থেকে একটু মুক্তির জন্য নয়, এটা একটা সুযোগ। আমরা সবাই একসাথে একটু সময় কাটাতে পারবো, একে অপরের সাথে মিশতে পারবো। অপর্ণা কিছুক্ষণ থামলো, তারপর আবার বলল, আর সত্যি বলতে কি, আমার মনে হয়েছিল তোমারও একটু চেঞ্জ দরকার। সব সময় এত সিরিয়াস হয়ে থাকলে তো চলবে না, তাই না? একটু আনন্দ করাও দরকার। অরুণের বুকের ভেতরটা ধক করে উঠল। অপর্ণা ম্যাম কি সত্যি তার কথা ভাবছেন? তার ভালো লাগা খারাপ লাগা নিয়ে এতটুকু চিন্তা করছেন? ধন্যবাদ ম্যাম, আমি সত্যি বুঝতে পারিনি আপনি। আর একটা কারণও ছিল অরুণ, আমি চাই তুমি যাও। আমার মনে হয় তোমার সাথে আরও একটু সময় কাটানো দরকার, অফিসের বাইরে, অন্য পরিবেশে। অপর্ণার শেষ কথাগুলো অরুণের হৃদয়ে যেন এক নতুন ঢেউ তুলল। তার সেই কঠোর বস, যার সাথে কিছুদিন আগেও তার তিক্ততা ছিল, আজ তার সাথে অফিসের বাইরে সময় কাটাতে চাইছে। এই অপ্রত্যাশিত স্বীকারোক্তি অরুণের সমস্ত দ্বিধা দূর করে দিল। তাহলে অবশ্যই যাব ম্যাম। আপনার যখন এত ইচ্ছে তখন আর না করে কি করব? তাহলে কালকেই তোমার নামটা কনফার্ম করে দিও, আর ব্যাগ গোছানো শুরু করে দাও। কক্সবাজারে অনেক মজা হবে। অরুণ কেবিন থেকে বের হলো এক অন্যরকম অনুভূতি নিয়ে। অপর্ণা ম্যামের এই অপ্রত্যাশিত আগ্রহ তার মনে এক নতুন আশার সঞ্চয় করল। অফিসে সেই দুষ্টু বস এখন যেন তার জীবনের এক নতুন অধ্যায়ের সূচনা করতে চলেছে। কক্সবাজার যাওয়ার আগে রাতে অরুণের ফোনটা বেজে উঠল। একটা অচেনা নাম্বার। প্রথমে একটু অবাক হলো অরুণ, ফোনটা ধরল। হ্যালো, কে বলছেন? অরুণ, আমি অর্পণা। অপর্ণা ম্যাম, আপনি? হ্যাঁ, চিনতে পারছো না? হ্যাঁ মানে প্রথমে চিনতে পারিনি, কিন্তু আপনি আপনি আমার নাম্বার কোথায় পেলেন? রফিক দিয়েছে। আসলে একটা দরকার ছিল, তাই। যদি তোমার অসুবিধা হয় তাহলে আমি রেখে দিচ্ছি। আরে না না ম্যাম, কি বলছেন? কোনো অসুবিধা নেই, বলুন কি হয়েছে। আসলে ট্যুরটা নিয়ে একটা ছোট সমস্যা হয়েছে। রিসোর্টে আমার রুমটা একটু দূরে পড়েছে, আর আমি একা যেতে একটু অস্বস্তি বোধ করছি। যদি কিছু মনে না করো, তুমি কি আমাকে একটু সাহায্য করতে পারবে? অবশ্যই ম্যাম, আমি কি করতে পারি বলুন। তুমি যদি আমার সাথে একই রুমে থাকতে রাজি হও তাহলে আমার খুব সুবিধা হয়। তাহলে রাতে একা থাকার ভয়টা থাকবে না। কিন্তু ম্যাম, অন্যেরা তো অনেক কিছু মনে করে ফেলবে। আমি সব ম্যানেজ করে নিব। তুমি শুধু রাজি থাকলে আমার কোনো চিন্তা থাকে না। আমি রাজি ম্যাম, আপনি যখন বলছেন আমার কোনো আপত্তি নেই। থ্যাংক ইউ অরুণ, তুমি সত্যিই খুব হেল্পফুল। তাহলে কাল সকালে দেখা হচ্ছে। গুড নাইট। আচ্ছা, গুড নাইট ম্যাম। ফোন রাখার পর অরুণের মনটা আনন্দে ভরে উঠল। অপর্ণা ম্যাম তার উপর এতখানি ভরসা করেন, এটা ভেবে তার খুব ভালো লাগছিল। কক্সবাজারের ভ্রমণটা শুধু একটা আনন্দময় অবকাশ যাপন নয়, বরং তাদের সম্পর্কের আরও একটি নতুন দিক খুলে দিতে চলেছে, তা অরুণ স্পষ্ট বুঝতে পারছিল। সকালটা ছিল বেশ নরম, রোদের মেখে আসা। অফিসের সামনে দাঁড়িয়ে থাকা দুটো বাস যেন অপেক্ষায় ছিল এক ঝাঁক মানুষকে দূরে কোনো সমুদ্রের ডাক শোনাতে। অরুণ যখন এলো, অপর্ণা এক মুহূর্ত দেরি না করে তাকে ডেকে পাশে বসার ব্যবস্থা করে দিল। অপর্ণা যেন তার জন্যই অপেক্ষা করছিল। বাস আস্তে আস্তে গতি পেল। জানালার বাইরে দ্রুত পাল্টে যেতে লাগলো শহরের চেনা দৃশ্য। কিছুক্ষণ পর অরুণের চোখ ঘুমিয়ে ঢুলে পড়ল। মাথাটা আস্তে করে অপর্ণার কাঁধে নেমে এলো। অপর্ণা প্রথমে কিছু বলল না, নিজের জায়গায় স্থির বসে রইল, যেন এই মুহূর্তটা স্বাভাবিক, যেন এটা কিছুই না। কিন্তু বাসের অন্যরা, তারা তো লক্ষ্য করছিল, কেউ কিছু বলল না, শুধু মিটি মিটি হাসলো।
যেন দুজনের গল্পের পাতা এভাবে উন্মুক্ত হচ্ছে সামনে। ঘণ্টাখানেক পর কক্সবাজার পৌঁছানোর আগে অপর্ণা তার কাঁধে মাথা রাখা অরুণকে ধীরে ধীরে জাগাতে লাগলো। ওঠো, আমরা পৌঁছে গেছি। অরুণ চোখ মেলে দেখলো অপর্ণা তাকে জাগাচ্ছে। মুহূর্তে তার মনে পড়ে গেল সেই ঘুমের মধ্যে অপর্ণার কাঁধে মাথা রেখেছিল। চমকে উঠে সে দ্রুত সরে গেল। কেমন একটা অস্বস্তি অনুভব করলো। আমি দুঃখিত। আমার ঘুমের মধ্যে এটা একটা অপরাধ নাকি? একবার ভাবো তো, যদি আমি ইচ্ছে করেই তোমার মাথাটা সরাতাম তাহলে। অরুণ কিছু বলতে গিয়ে থেমে গেল। অপর্ণার চোখে একটা স্নিগ্ধ দুষ্টামি খেলে গেল। বাস থেকে নেমে তারা যখন সমুদ্রের বাতাসে হারিয়ে যেতে লাগলো, অরুণ বুঝতে পারল এই সফরটা শুধু সমুদ্র দেখার জন্য নয়, কিছু অনুভূতি স্পষ্ট করার জন্য। রিসোর্টে পৌঁছে যে যার মতো নিজেদের গুছিয়ে নিতে ব্যস্ত হয়ে পড়ল। অরুণ আর অনন্যার রুমটা একই ছিল, মানে একটা ফ্ল্যাটের ভিতর যেন দুইটা রুম একসাথে এমন থাকে। জিনিসপত্র রাখার পর অরুণ ভাবছিল একবার অপর্ণার রুমে যাবে কিনা, কিন্তু সাহস পাচ্ছিল না। তাদের বাসের ঠিক ঘনিষ্ঠ মুহূর্তটা এখন তার মনে একটা হালকা অস্বস্তি উত্তেজনা সৃষ্টি করে রেখেছিল। কিছুক্ষণ পর অপর্ণা নিজেই অরুণের দরজায় নক করল। অপর্ণা অরুণের রুমের দরজা খুলে বলে, অরুণ, ফ্রি আছো? ম্যাম? হ্যাঁ ম্যাম, আসুন। এখনো ম্যাম? এখন তো আর অফিসে নেই, তাই না? অভ্যেস হয়ে গেছে আর কি। ভেতরে আসুন। তোমার রুমটা তো বেশ গোছানো, আমারটা এখনো লন্ডভন্ড হয়ে আছে। একা একা সব সামলাতে ভালো লাগছে না। যদি কিছু মনে না করেন, আমি কি আপনাকে একটু সাহায্য করতে পারি? তুমি সত্যি, আমার তো খুব উপকার হবে। চলো তাহলে আমার রাজ্যে যাওয়া যাক। অরুণ অপর্ণার রুমে গিয়ে অবাক হয়ে দেখলো সত্যি সব কিছু ছড়ানো ছিটানো। অপর্ণা কোথায় কি রেখেছে নিজেও ঠিকঠাক জানে না। অরুণ গুছিয়ে আলমারিতে কাপড় রাখতে শুরু করলো। অপর্ণা অন্যান্য জিনিসপত্র সাজাতে লাগলো। কাজ করতে করতে তারা নানা বিষয়ে গল্প করছিল, হাসছিল। অফিসে সেই গম্ভীর পরিবেশটা যেন একেবারে উদা হয়ে গিয়েছিল। অপর্ণা একটা পুরনো ম্যাগাজিন হাতে নিয়ে বলে, জানো তো অরুণ, ছোটবেলায় আমার স্বপ্ন ছিল আমি একজন লেখিকা হব। সত্যি? তারপর কি হলো? তারপর জীবন তার নিজের পথে চলতে শুরু করলো। অফিসের দায়িত্ব, পরিবারের চাপ, কোথায় হারিয়ে গেল সেই সব। এখনো তো সময় আছে, চাইলে আবার শুরু করতে পারেন। তুমি কি সত্যি তাই মনে করো যে এখনো সময় আছে? অবশ্যই, ইচ্ছে থাকলে সব কিছু সম্ভব। তাদের মধ্যে একটা নীরব মুহূর্ত কাটল। অরুণ বুঝতে পারছিল অপর্ণার ভেতরে সেই চাপা কষ্টটা কঠোর মুখের আড়ালে একটা সংবেদনশীল মন লুকিয়ে আছে। বিকেলে রিসোর্টের লনে সবাই জড়ো হইল। আটটা গান, হাসির কলরবে চারপাশ মুখরিত হয়ে উঠল। অরুণ একটু দূরে দাঁড়িয়ে সব কিছু দেখছিল। যখন অপর্ণা এসে তার পাশে দাঁড়ালো, একা দাঁড়িয়ে কি ভাবছো? চলো না সবার সাথে মিশি। আসলে আমি একটু ভিড়ের মধ্যে স্বস্তি পাই না। আজ অন্তত আমার সাথে চলো, আমি তোমার পাশে আছি। অপর্ণার হাত ধরে অরুণ ভিড়ের মধ্যে এগিয়ে গেল। অপর্ণা তাকে সকলের সাথে পরিচয় করিয়ে দিয়েছিল, হাসি মুখে কথা বলছিল। অরুণ অবাক হয়ে দেখছিল অপর্ণার এই মিশুক রূপ। অফিসে তো সে সবসময় গম্ভীর আর রাশবাড়ি হয়ে থাকে। সন্ধ্যাবেলা সমুদ্রের ধারে সবাই হাঁটতে গেল। ঢেউয়ের গর্জন, ঠান্ডা বাতাস আর পূর্ণিমার আলোয় এক মায়াবী পরিবেশ সৃষ্টি হয়েছিল। অরুণ আর অপর্ণা একটু দূরে পাশাপাশি হেঁটে যাচ্ছিল। অপর্ণা আকাশের দিকে তাকিয়ে বলে, এই সমুদ্রটা আমার খুব প্রিয়। এর বিশালতা, এর গভীরতা সব কিছু কেমন যেন শান্ত করে দেয়। আমারও খুব ভালো লাগে। মনে হয় সব দুঃখ, সব কষ্ট যেন এই ঢেউয়ের সাথে মিশে দূরে চলে যায়। তুমি কি সত্যিই খুব কষ্ট পাও? মাঝে মাঝে, তবে এখন আর তেমন না। আমার মনে হয় আমরা দুজনই কোথাও না কোথাও একা ছিলাম, তাই না? হয়তো তাই, কিন্তু এখন আর তেমন মনে হয় না। তাদের দুজনের চোখ কিছুক্ষণ স্থির হয়ে রইল। সমুদ্রের ঢেউ শব্দ ছাড়া আর কোনো কথা ছিল না। পূর্ণিমার আলোয় তাদের মুখের উপর এক স্নিগ্ধ আভা পড়ছিল। হঠাৎ অপর্ণা অরুণের হাত ধরল। অরুণ, আমার মনে হয় এই সমুদ্রের মতো আমার মনটাও আজ শান্ত। আর এর কারণ হয়তো তুমি। অরুণের বুকের ভেতরটা ধক করে উঠল। অপর্ণার এই অকপট স্বীকারোক্তি তার হৃদয়ে এক নতুন হৃদস্পন্দনের সৃষ্টি করল। সমুদ্রের ঢেউয়ের মতো তাদের সম্পর্কের বাঁধনও যেন আরও গভীর হতে শুরু করলো। রাতের বেলায়
রাতের বেলা বিচ পার্টিতে সবাই যখন নাচ গানে মত্ত একটু দূরে দাঁড়িয়েছিল। জানো তো অরুণ, আমার কখনো মনে হয়নি অফিসের কোনো সহকর্মীর সাথে আমার এত ভালো সম্পর্ক হতে পারে। তুমি সত্যিই আলাদা। আপনিও খুব আলাদা অপর্ণা। অফিসের বাইরে আপনার এই রূপটা দেখে আমি মুগ্ধ। তাহলে কি আমরা অফিসের বাইরেও এভাবে থাকতে পারি? আমার তো আর কিছু চাওয়ার নেই। তাদের দুজনের হাত আরও শক্ত করে ধরা হলো। রাতের আকাশ সাক্ষী রইল এক নতুন সম্পর্কে জন্মালগ্নের। অফিসে সেই দুষ্টু বস অপর্ণা আজ যেন সত্যি অরুণের জীবনের এক অন্য মানে হয়ে উঠতে চলেছে। পরদিন সকালে রিসোর্টের বাগানে অরুণ আর অপর্ণা হাতে হাত ধরে হাঁটছিল। পাখির কলরব আর ফুলের সুগন্ধে চারিপাশ মোহিত। কাল রাতের কথাগুলো তুমি কি সিরিয়াস ছিলে? আমার মনে যা ছিল তাই বলেছি। আমার কাছে আপনার গুরুত্ব অনেক বেশি। আমারও তাই অরুণ। তুমি আমার জীবনে না এলে হয়তো আমি সেই কঠিন মুখোশটা পরেই থাকতাম। অপর্ণা অরুণের গালে হাত রেখে কথাটি বলে। তাদের দুজনের চোখে আজ আর কোনো দ্বিধা বা জড়তা ছিল না। কক্সবাজারে এই ছোট্ট ছুটি যেন তাদের সম্পর্কের দিগন্ত উন্মোচন করল। অফিসে সেই কঠোর বস আর সাধারণ কর্মচারী এখন তারা একে অপরের হৃদয়ের খুব কাছের মানুষ। তবে অফিসে সেই চেনা পরিবেশ এখন ফিরে গেলে কি এই সম্পর্ক একই রকম থাকবে? সমাজের চোখ, সহকর্মীদের কানাঘুষা তাদের সামনে কি কোনো বাধা হয়ে দাঁড়াবে? সেই উত্তর হয়তো সময়ই দেবে। কিন্তু আপাতত কক্সবাজারের এই সোনালি সকাল তাদের নতুন সম্পর্কের উষ্ণতায় ভরপুর। রাতের নিস্তব্ধতা রিসোর্টের চারপাশ শান্ত করে রেখেছিল। শুধু সমুদ্রের ঢেউ একটানা গর্জন ভেসে আসছিল। অপর্ণা নিজের রুমে একা শুয়ে কিছুতেই ঘুমোতে পারছিল না। কিছু যেন একটা চাপা অস্বস্তি তার বুকের ভেতর কিলবিল করছিল। হঠাৎ জানালার বাইরে কিসের একটা খসখস আওয়াজ শুনতে পেয়ে তার গা ছমছম করে উঠল। কে ওখানে? কোনো উত্তর না পেয়ে তার ভয় আরও দ্বিগুণ বেড়ে গেল। মনে হচ্ছিল যেন কেউ তার জানালার বাইরে বিছানা থেকে নামলো এবং সপ্তপণে দরজার দিকে এগিয়ে গেল। অরুণ, অরুণ আছো? কয়েকবার ডাকার পর পাশের রুম থেকে অরুণের অস্পষ্ট কণ্ঠস্বর ভেসে এলো। হ্যাঁ ম্যাম, কি হয়েছে? আমার না বেশ ভয় লাগছে। কিসের জানি আওয়াজ হচ্ছে। আরে ম্যাম, ওটা তো সমুদ্রের পানির আওয়াজ। ঢেউ এসে লাগছে তো, তাই এমন শব্দ হচ্ছে। ভয় পাওয়ার কিছু নেই। তবুও এখানে কেন জানি অনেক ভয় লাগছে। তুমি কি আমার রুমে গিয়ে ঘুমাবে? অরুণের ঘুম মুহূর্তেই উধাও হয়ে গেল। এই কথা সে স্বপ্ন ভাবেনি। তার চোখ বড় হয়ে গেল, হৃদস্পন্দন দ্রুত হতে শুরু হলো। ম্যাম, এগুলো কি বলছেন আপনি? প্লিজ অরুণ, আমার খুব ভয় করছে। তুমি নিচে ঘুমাবে আর আমি বিছানায় ঘুমিয়ে পড়বো। শুধু একটু সাহস দাও আমাকে। কিন্তু ম্যাম, অফিসের কেউ যদি দেখে ফেলে বড় ধরনের সমস্যা হয়ে যাবে। আরে কিছুই হবে না, রাত তো অনেক গভীর, সবাই ঘুমিয়ে পড়েছে। তুমি শুধু একটু এসো তো। অপর্ণার কাতর অনুরোধ ফেলতে না পেরে অরুণ অনিচ্ছা সত্ত্বেও তার রুমে গেল। অপর্ণা তাড়াতাড়ি একটা তোষকার বালিশ মেঝেতে নামিয়ে রাখলো। আচ্ছা, তাহলে আমি নিচে শুয়ে পড়ছি আর তুমি বিছানায় ঘুমাও, তাহলে আমার ভয়টা একটু কম লাগবে। ম্যাম, এটা কি ঠিক হয় না? আপনি বরং নিচে বিছানায় শোন। এটা খারাপ দেখায়। আপনি বিছানায় আরাম করে ঘুমান, আমি নিচে শুয়ে যাচ্ছি। না না, তুমি নিচে কেন শোবে? তুমি বরং বিছানাতেই ঘুমাও, আমার কোনো অসুবিধা হবে না। দুজনের মধ্যে কিছুক্ষণ নীরবতা চলল। শেষ পর্যন্ত অরুণ আর আপত্তি করল না। সে মেঝেতে শুয়ে পড়ল আর অপর্ণা ক্লান্ত শরীরে বিছানায় শুয়ে এলিয়ে দিল। কিছুক্ষণ পর দুজনের রুমেই গভীরতা নেমে এলো। শুধু সমুদ্রের ঢেউ একটানা গর্জন ভেসে আসছিল। পরদিন সকালে অরুণের ঘুম ভাঙল এক অপ্রত্যাশিত দৃশ্যে। তার চোখ খুলে দেখল অপর্ণা কখন যেন বিছানা থেকে নেমে এসে তাকে জড়িয়ে ধরে শুয়ে আছে। তার উষ্ণ নিঃশ্বাস অন্যের ঘাড়ে অনুভব হচ্ছিল। অরুণ হতভম্ব হয়ে গেল। ম্যাম উঠুন। অপর্ণা প্রথমে সামান্য নড়ছে উঠল, তারপর ঘুমিয়ে ঘরে তখনও কাটেনি ভালোভাবে, তাই আরও শক্ত করে অরুণকে জড়িয়ে ধরল। আরে আরেকটু ঘুমাই। অরুণের সারা শরীরে একটা মৃদু শিহরণ খেলে গেল। এই ঘনিষ্ঠতা তার কাছে অপ্রত্যাশিত ছিল। সে সাবধানে অপর্ণাকে ঝাঁকুনি দিল। ম্যাম উঠুন, সকাল হয়ে গেছে। অপর্ণার তখন ঘুমের ঘর কাটল। চোখ খুলে নিজের এমন অস্বাভাবিক অবস্থান দেখে সে চমকে উঠল। তাড়াতাড়ি অরুণকে ছেড়ে দিয়ে ধর্মর করে বিছানায় উঠে বসল। সরি, আই এম সো সরি। এটা কি হয়ে গেল? ম্যাম, কি হয়েছিল? আমি তো কিছুই বুঝতে পারছি না।
আসলে রাতে আমার অনেক ভয় করছিল, কখন যে আমি তোমার পাশে গিয়ে ঘুমিয়ে পড়েছি আর ঘুমের মধ্যে কখন যে তোমাকে জড়িয়ে ধরেছি সেটা আমি নিজেও জানি না। প্লিজ আমাকে ক্ষমা করে দাও, আমার এটা একদমই উচিত হয়নি। অরুণ কিছুক্ষণ অপলক দৃষ্টিতে অপর্ণার দিকে তাকিয়ে রইল। তার মনে নানা প্রশ্ন ভিড় করতে লাগলো। অপর্ণা কি সত্যিই ভয় পেয়েছিল, নাকি এর অন্য কোনো কারণ ছিল? কোনো কথা না বলে অরুণ ধীরে ধীরে অপর্ণার রুম থেকে বেরিয়ে গেল। অপর্ণা বিছানায় বসে দুহাতে মুখ ঢাকলো। তার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ল। এটা আমি কি করলাম? আমার এটা একদমই উচিত হয়নি। এখন যদি অরুণ আমার সাথে আর কথা না বলে, অফিসের সবাই যদি জেনে যায়, ছি। অপর্ণার মনে অনুশোচনা ঝড় বইতে লাগলো। তার এক রাতের দুর্বলতা হয়তো তাদের সম্পর্কে নতুন সমীকরণ তৈরি করতে চলেছে। তবে সেই সমীকরণ কতটা জটিল হবে তা হয়তো সময়ই বলবে। রাতের অপ্রত্যাশিত ঘটনার পর অপর্ণার ঘুম আর আসেনি। ভোরের আলো ফুটতেই সে তাড়াহুড়ো করে ফ্রেশ হয়ে ব্রেকফাস্টের জন্য রেডি হলো। রিসোর্টের ডাইনিং হলে গিয়ে দেখলো অফিসে প্রায় সবাই এসে গেছে এবং স্বাভাবিকভাবে নিজেদের মধ্যে গল্প করছে, হাসছে। তাদের হাবভাব দেখে মনে হলো রাতে সেই অস্বাভাবিক ঘটনার বিন্দু বিন্দু বিসর্গ কেউ টের পায়নি। অপর্ণা মনে মনে একটু স্বস্তি অনুভব করলো। টেবিলের এক কোণে অরুণকে একা বসে থাকতে দেখলো অপর্ণা। তার মুখটা থমথমে, চোখে দৃষ্টি অন্যদিকে নিবদ্ধ। অপর্ণা বুকের ভেতরটা ধক করে উঠল। কাল রাতের ঘটনার পর অরুণের প্রতিক্রিয়া কেমন হবে তা নিয়ে সে ভেতরে ভেতরে শঙ্কিত ছিল। সাহস সঞ্চয় করে অপর্ণা অরুণের টেবিলের দিকে এগিয়ে গেল। অরুণ, অরুণ অপর্ণার কণ্ঠস্বর শুনো প্রথমে যেন শুনতে পেল না। কিছুক্ষণ পর মুখ না তুলেই শুকনো স্বরে বলল, হ্যাঁ ম্যাম, কিছু বলবেন? অপর্ণার বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। অরুণের ম্যাম সম্বোধনটা যেন তাদের মধ্যে এক অদৃশ্য দেওয়াল তুলে দিল। আমি আমি ভাবলাম একসাথে ব্রেকফাস্ট করি। আমার প্রায় হয়ে গেছে ম্যাম, আপনারা বসুন। কথাটা শেষ না করেই অরুণ চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো এবং হাতে থাকা গ্লাসটা নিয়ে অন্যদিকে চলে গেল। অপর্ণা হতভম্বের মতো দাঁড়িয়ে রইল। তার মনে হলো যেন সে তার বুকে ছুরি মেরেছে। চারপাশে হাসি খুশির আওয়াজ তার কাছে ক্রমশ ফিকে হয়ে আসছিল। অপর্ণা ধীরে ধীরে একটি খালি টেবিলে গিয়ে বসলো। তার চোখ ভিজে উঠছিল। কাল রাতে যা ঘটেছিল তার জন্য সে লজ্জিত ছিল ঠিকই, কিন্তু অরুণের এই উপেক্ষা তার কাছে অসহ্য মনে হচ্ছিল। সে কি সত্যি এমন ভুল করে ফেলেছে যে অরুণ তার সাথে আর কথাই বলতে চাইছে না? ব্রেকফাস্টের সময়টা অপর্ণার জন্য চরম অস্বস্তিকর ছিল। সে দেখছিল অফিসের বাকি সবাই হাসি মুখে খাচ্ছে, গল্প করছে, আর অরুণ একা দূরে একটা টেবিলে বসে আনমনে খাবার খাচ্ছে। একবারও সে অপর্ণার দিকে তাকায়নি। ব্রেকফাস্ট শেষ হওয়ার পর সবাই যখন দিনের বেলা ঘোরার জন্য প্রস্তুতি নিচ্ছিল, অপর্ণা আবার অরুণের কাছে গেল। অরুণ, আমার সাথে একটু কথা বলবে প্লিজ? আমার এখন কাজ আছে ম্যাম, পরে কথা বললেও চলবে। কথাটা বলেই অরুণ দ্রুত সেখান থেকে চলে গেল। অপর্ণা পাথরের মতো দাঁড়িয়ে রইল। তার মনে হচ্ছিল যেন তার পৃথিবীটা ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। কাল রাতের একটা ভুল পদক্ষেপ তাদের সুন্দর সম্পর্কটাকে মুহূর্তের মধ্যে বিষি তুলেছে। স্বাধীন অপর্ণা চেষ্টা করলো স্বাভাবিক থাকার, কিন্তু তার মন পড়েছিল অরুণের দিকে। সে দেখছিল অরুণ সবার সাথে হাসি মুখে কথা বলছে, মজা করছে, শুধু তাকে এড়িয়ে যাচ্ছে। অপর্ণার মনে হলো অপরাধবোধ আর কষ্ট দুটোই ক্রমশ বাড়ছিল। সে বুঝতে পারছিল তার একটা ভুলে তাদের সম্পর্কের মাঝে একটি গভীর ক্ষত সৃষ্টি করেছে, যা হয়তো সহজে সারানো যাবে না। সন্ধ্যা নেমেছে। রিসোর্টের ছাদে আবছা আলোয় চারপাশ শান্ত। অরুণ একা রেলিং ধরে দাঁড়িয়ে দূরে সমুদ্র দেখছিল। মনটা তার এলোমেলো। কাল রাতের ঘটনার রেশ এখনো কাটেনি। হঠাৎ পায়ের শব্দ শুনে সে পিছন ফিরে তাকালো। অপর্ণা দাঁড়িয়ে, চোখে মিনতি। অরুণ কোনো কথা না শুনে অন্যদিকে ঘুরে যেতে উদ্যত হলো। ঠিক তখনই অপর্ণা দ্রুত এগিয়ে এসে তার হাত ধরল। তার হাতের স্পর্শে অরুণ থমকে দাঁড়ালো। অপর্ণার গলা কাঁপছিল। অরুণ, আমি না বুঝে একটা ভুল করেছি, তার জন্য তুমি আমাকে কেন এত বড় শাস্তি দিচ্ছ? কেন আমার উপর রাগ করে আছো? আমি রাগ করিনি ম্যাম, শুধু আমার ভালো লাগছে না। কেন বারবার ম্যাম বলে আমায় দূরে ঠেলে দিচ্ছ? অরুণ থেমে গেল। ম্যাম আপনি। কথাটি শেষ করতে পারল না। মুহূর্তের মধ্যেই অপর্ণা অরুণের বুকে ঝাঁপিয়ে পড়ে কান্নায় ভেঙে পড়ল। অরুণের সরাসরি কেঁপে উঠল। সে আশা করেনি অপর্ণা এভাবে তাকে জড়িয়ে ধরবে। অপর্ণা কাঁদতে কাঁদতে বলল, তোমায় অনেক ভালোবাসি, কেন তুমি বোঝো না?
তোমাকে হারানোর অনেক ভয় পাই, তোমার অবহেলা সহ্য করতে পারি না। অরুণ আলতো করে অপর্ণার কাঁধে হাত রাখল। ম্যাম, আপনি সত্যি আমাকে ভালোবাসেন? অপর্ণা অরুণকে আরো শক্ত করে জড়িয়ে ধরে। অরুণ অপর্ণার পিঠে হাত বুলিয়ে দেয়। সেই প্রথম দেখায় তোমাকে ভালোবেসেছি, প্লিজ অরুণ আমাকে ফিরিয়ে দিও না। আমিও আপনাকে ভালোবাসি। আপনি আমার বস, তাই কখনো আপনাকে বলার সাহস হয়নি। অপর্ণা মুখ তুলে অরুণের চোখের দিকে তাকায়। তার ভেজা চোখের পাতায় এক গভীর আবেগ। তাহলে এখন থেকে আর ম্যাম নয়, আর আপনি নয়, শুধু অর্পণা। অরুণ আলতো করে অপর্ণার কপালে একটা উষ্ণ চুমু এঁকে দিল। তারপর দুজন দুজনকে শক্ত করে জড়িয়ে ধরল। রাতের নীরবতা যেন তাদের ভালোবাসার প্রথম স্বীকৃতি দিল। রিসোর্টের ছাদে আবছা আলোয় দুটি হৃদয় এক হলো। অফিসের বস আর কর্মী পরিচিত গণ্ডি পেরিয়ে এক নতুন সম্পর্কের উষ্ণতায়। সেদিন রাতে ডিনার শেষে অরুণ যখন তার রিসোর্টের রুমে গিয়ে এসে ঘুমের প্রস্তুতি নিচ্ছিল, ঠিক তখনই দরজায় নক করার শব্দ হয়। দরজা খুলে অরুণ অবাক হয়ে দেখল অপর্ণা দরজায় দাঁড়িয়ে, তার হাতে একটি বালিশ। কি ব্যাপার, তুমি এখানে কি করছো? অপর্ণা মুচকি এসে বালিশটা উঁচু করে ধরল। কালকে না হয় ভুল করে ঘুমিয়েছি, কিন্তু আজকে নিজে থেকে ঘুমাবো তোমার পাশেই। এই একদম না, বিয়ের আগে এগুলো উচিত হবে না। আরে বাবা, শুধু ঘুমালে কোনো মহাভারত অশুদ্ধ হয়ে যাবে? শুধু তো ঘুমাবই, আর কিছু না। আমার একা একা ঘুমোতে ভালো লাগে না অরুণ, তুমি বোঝো না কেন? অপর্ণার ঠোঁট ফুলিয়ে কথাটি বলে অরুণ কিছুক্ষণ অপর্ণার দিকে তাকিয়ে রইল। তার আবদার ভরা মুখ দেখে কিছুটা নরম হলো। দেখো অপর্ণা, আমি বুঝতে পারছি তোমার একা লাগতে পারে, কিন্তু আমাদের সমাজের কিছু নিয়মকানুন আছে। বিয়ের আগে এভাবে একসাথে থাকাটা ঠিক দেখায় না। যদি কেউ দেখে ফেলে তাহলে ভুল বুঝবে। উফ, তুমিও না। সবাই শুধু কি বলবে, কি ভাববে, এইসব নিয়েই থাকো। আমাদের ভালো লাগছে, আমরা একটু একসাথে থাকবো, তাতে কার কি? তোমার যুক্তিগুলো সবসময় আলাদা, কিন্তু বিশ্বাস করো, আমি তোমার ভালোর জন্যই বলছি। আমাদের সম্পর্কের শুরুটা সুন্দর হোক, কোনো রকম বিতর্ক ছাড়াই। বিয়ের পর তো আমরা সারা জীবন একসাথেই থাকবো। অপর্ণা কিছুক্ষণ চুপ করে অরুণের মুখের দিকে তাকিয়ে রইল। তারপর দীর্ঘশ্বাস ফেলে বলল, ঠিক আছে বাবা, তুমি যখন বলছো, কিন্তু আমার একদম ভালো লাগছে না একা একা ঘুমাতে। অরুণ অপর্ণার হাত ধরে তার কপালে আলতো করে চুমু খেলো। আমি জানি, কিন্তু একটু ধৈর্য ধরো। আর কয়েকটা দিনেরই তো অপেক্ষা, তারপর তো আমরা সবসময় একসাথেই থাকবো। এখন যাও, নিজের রুমে গিয়ে ঘুমাও। আমি কাল সকালে তোমার সাথে সমুদ্রের ধারে ঘুরতে যাব, কেমন? সত্যি তুমি আমার সাথে যাবে? অবশ্যই। আমার অপর্ণার সাথে সমুদ্রের ধারে ঘোরার সুযোগ কি আমি ছাড়তে পারি? আচ্ছা তাহলে গেলাম, কিন্তু মনে রেখো আজকের এই প্রতিশোধ আমি বাসরাতে তুলবো। কথাটা বলে অপর্ণা তার বালিশ নিয়ে নিজের রুমের দিকে চলে গেল। অরুণ দরজায় দাঁড়িয়ে হাসি মুখে তার যাওয়া দেখল। অপর্ণা ছেলে মানুষই আবদার আর ভালোবাসার প্রকাশ তাকে মুগ্ধ করল। সে বুঝতে পারছিল তাদের সম্পর্কটা শুধু ভালোবাসা নয়, গভীরও বন্ধুত্বের। আর এই বন্ধুত্বই তাদের ভবিষ্যৎ জীবনকে আরও সুন্দর করে তুলবে। পরের দিন সকালটা ছিল স্নিগ্ধ আর মনোরম। ভোরের আলো তখনও চারপাশে পুরোপুরি আলোকিত করেনি, তবে সমুদ্রের পাড়ে এক শান্ত স্নিগ্ধ পরিবেশ বিরাজ করছিল। আর অরুণ আগে ঘুম থেকে উঠে হোটেলের বেলকনিতে দাঁড়িয়ে দিগন্তের দিকে তাকিয়েছিল। কিছুক্ষণ পর অপর্ণা এসে তার পাশে দাঁড়ালো। চোখে তখনও ঘুমের রেশ লেগে আছে। এত সকালে উঠে পড়েছো? অরুণ হেসে অপর্ণার দিকে তাকালো। তোমার সাথে সমুদ্রের পাড়ে ঘোরার জন্য তর হয়েছিল না? অপর্ণা অরুণের হাত ধরে বলল। চলো তাহলে যাই। তারা দুজন রিসোর্ট থেকে বেরিয়ে সমুদ্রের দিকে হাঁটতে শুরু করলো। ভেজা বালির ওপর তাদের পায়ের ছাপ পড়ছিল। সমুদ্রের ঢেউ এসে তাদের পায়ে আলতো করে ছুঁয়ে যাচ্ছিল এক শীতল অনুভূতি। অরুণ অপর্ণার পাশাপাশি হেঁটে যাচ্ছিল, কোনো কথা বলছিল না। নীরবতা যেন তাদের মনের ভাষাকে আরও স্পষ্ট করে তুলছিল। তারা একে অপরের হাতে স্পর্শ অনুভব করছিল, যা তাদের সম্পর্কের গভীরতা আরও অনেক বাড়িয়ে দিচ্ছিল। কিছুক্ষণ পর তারা একটি ফাঁকা জায়গায় এসে দাঁড়ালো। সূর্য তখন পূর্ব আকাশে উকি দিচ্ছে, সোনালি আলোয় চারপাশ আলোকিত হয়ে উঠছে। সমুদ্রের জল চিকচিক করছে, এক অপার্থিব দৃশ্য। অপর্ণা অরুণের কাঁধে মাথা রাখল। অরুণ অপর্ণার চুলে আলতো করে হাত বুলিয়ে দেয়।
এই মুহূর্তটা যেন স্বপ্ন মনে হচ্ছে, তাই না? আমাদের স্বপ্নগুলো এবার সত্যি হতে শুরু করেছে অপর্ণা। অরুণ অপর্ণার চুলে আলতো করে হাত বুলিয়ে বলল। তারা কিছুক্ষণ চুপ করে সমুদ্রের সৌন্দর্য উপভোগ করলো। ঢেউয়ের গর্জন, পাখির কলরব আর হালকা বাতাস সব মিলিয়ে এক রোমান্টিক পরিবেশ তৈরি হয়েছিল। হঠাৎ অরুণ অপর্ণার হাত ধরে তার দিকে ঘুরল, তার চোখে এক গভীর ভালোবাসা। অপর্ণা, তুমি আমার জীবনে আসার পর সব কিছু বদলে গেছে। আমার মনে হয় যেন আমি নতুন করে বাঁচতে শিখেছি। তুমি আমার জীবনে অনেক শান্তি এনেছো অরুণ। তোমার পাশে থাকলে মনে হয় সব ভয়, সব চিন্তা দূর হয়ে যায়। তোমাকে আমি কতটা ভালোবাসি তা ভাষায় প্রকাশ করতে পারবো না। অপর্ণা অরুণের হাত ধরে নিজের ঠোঁটের কাছে নিয়ে গেল। আমিও তোমাকে অনেক ভালোবাসি অরুণ। আমার দুষ্ট বস থেকে তুমি কখন আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ হয়ে উঠেছো তা আমি নিজেও জানি না। তারা দুজন একে অপরের দিকে তাকিয়ে হাসলো। সূর্যের আলো তাদের মুখের উপর পড়ল, যেন এক নতুন দিনের সূচনা হলো তাদের ভালোবাসার। অরুণ অপর্ণার হাত ধরে সমুদ্রের আরও কাছে এগিয়ে গেল। ঢেউ এসে তাদের পা ভিজিয়ে দিল, আর তাদের ভালোবাসার ঢেউ তাদের হৃদয়ে আরও গভীরে স্পর্শ করল। সেই সকালে সমুদ্রের পাড়ে তাদের নীরব প্রেম আরও এক গভীর অধ্যায়ে জন্ম দিল। কক্সবাজারের সেই 3টে দিন যেন চোখের পলকে কেটে গেল। অরুণ আর অনন্যা একে অপরের সান্নিধ্যে প্রতিটা মুহূর্ত উপভোগ করল। সমুদ্রের ঢেউয়ের সাথে তাদের ভালোবাসার ঢেউ যেন ক্রমশ গভীর হতে থাকলো। কিন্তু এসব সুন্দর সময় একটা শেষ থাকে। বিদায়ের ঘন্টা বাজলো। মন খারাপ করা এক বিকেলে তারা বাসের দিকে পা বাড়ালো। বাসের জানালার পাশে বসে অরুণ আনমনে বাইরের দিকে তাকিয়েছিল। সমুদ্রের নীল জলরাশি, বালির তটরেখা সব কিছু যেন তাদের ফেলে আসা সুন্দর স্মৃতিগুলোর প্রতিচ্ছবি। অপর্ণা ওর কাঁধে মাথা রেখেছিল, তার চোখেও বিষাদের ছায়া। কেমন যেন লাগছে, তাই না? মনে হচ্ছে একটা স্বপ্ন ভেঙে গেল। অরুণ অপর্ণার হাত ধরে আলতো করে চাপ দিল। সুন্দর স্মৃতিগুলো তো সবসময় আমাদের সাথেই থাকবে অপর্ণা, আর আমাদের নতুন জীবন তো এবার শুরু হবে। অপর্ণা মুখ তুলে অরুণের দিকে তাকালো, তার চোখে এক নতুন সংকল্প। হ্যাঁ, তুমি ঠিক বলেছ। অফিসের সে চেনা জীবনে ফিরে গিয়েও আমরা আমাদের এই ভালোবাসাকে বাঁচিয়ে রাখবো। বাইরের লোকের কথা, সমাজের নিয়ম কোনো কিছুই আমাদের আলাদা করতে পারবে না। বাস চলতে শুরু করলো। ধীরে ধীরে কক্সবাজারের পরিচিতি দৃশ্যপট দূরে মিলিয়ে যেতে লাগলো। বাসের অন্য কর্মীরাও নিজেদের মধ্যে গল্প করছিল। হয়তো ভ্রমণের আনন্দ তখনও তাদের মধ্যে বিদ্যমান, কিন্তু অরুণ আর অপর্ণা নীরব ছিল। তাদের মনে তখন আগামী দিনের চিন্তা। অফিসে সেই কঠিন পরিবেশ, তারা কিভাবে তাদের এই নতুন সম্পর্ককে সামাল দেবে। অরুণ ভাবছিল অপর্ণার অফিসের উঁচু পদ, তাদের দুজনের মধ্যকার সামাজিক অবস্থান, এগুলো কি কোনো বাধা হয়ে দাঁড়াবে? অপর্ণা ভাবছিল তার কঠোর বসের মুখের আড়ালে লুকিয়ে থাকা মানুষটিকে অফিসের সকলে কিভাবে গ্রহণ করবে। তবে তাদের মনে এক দৃঢ় বিশ্বাস ছিল, তাদের ভালোবাসা খাঁটি, আর সেই ভালোবাসার জোরে তারা সকল বাধা অতিক্রম করতে পারবে। বাসের ঝাঁকুনি আর পথের ক্লান্তি তাদের শরীরকে আচ্ছন্ন করছিল, কিন্তু তাদের মন ছিল ভবিষ্যতের স্বপ্নে বিভোর। ফিরে আসার পথে তারা একে অপরের হাত ধরে নীরবে বসেছিল। বাইরের পৃথিবী হয়তো তাদের সম্পর্কে নতুন সমীকরণ সম্পর্কে কিছুই জানে না, কিন্তু তাদের দুটি হৃদয়ে তখন এক নতুন প্রতিজ্ঞা। তারা তাদের ভালোবাসাকে বাঁচিয়ে রাখবে যে কোনো মূল্যে। অফিসে সেই দুষ্টু বস আর সেই সাধারণ কর্মী, তাদের কক্সবাজারের ছোট্ট ছুটি তাদের জীবনের এক নতুন রং যোগ করে রেখে গেল, যার প্রভাব হয়তো দীর্ঘস্থায়ী হবে। ক্লান্তিকর বাস জার্নির পর অবশেষে অরুণ নিজের ফ্ল্যাটে এসে পৌঁছালো। ব্যাগপত্র রেখে একটু ফ্রেশ হতে তার ফোনটা বেজে উঠল। স্ক্রিনে অপর্ণার নাম ভেসে উঠল। একটা মৃদু হাসি ফুটে উঠল অরুণের ঠোঁটে। অরুণ ফোন ধরে। হ্যালো। পৌঁছেছো? হ্যাঁ, এই তো কিছুক্ষণ আগে। তুমি? আমিও এইমাত্র পৌঁছালাম। শরীরটা একদম ভেঙে গেছে, তাই ভাবলাম একটু তোমার গলা শুনি। আমারও তোমার কথা মনে হচ্ছিল। জার্নিটা কেমন ছিল? তেমন ভালো না। কক্সবাজারে সেই সুন্দর মুহূর্তগুলো ছেড়ে আসতে মন চাইছিল না একদম। আমারও একই অবস্থা। মনে হচ্ছে এখনো সমুদ্রের পাড়েই হেঁটে বেড়াচ্ছি। অরুণ, হ্যাঁ অপর্ণা।
অফিসে কাল থেকে সব আবার আগের মতো হয়ে যাবে, তাই না? সেই বস আর সেই কর্মচারী। বাইরেরটা যেমনই হোক, আমাদের ভেতরের অনুভূতি তো বদলায়নি অপর্ণা। অফিসে হয়তো আমাদের একটু সাবধানে থাকতে হবে, কিন্তু আমাদের ভালোবাসা তো আর লুকানো থাকবে না। আমার একটু ভয় লাগছে অরুণ, যদি কেউ কিছু সন্দেহ করে, যদি আমাদের সম্পর্কের জন্য কোনো সমস্যা হয়। আমরা দুজনে মিলে সব সামনে নেব অপর্ণা। তুমি ভেবো না, আমাদের ভালোবাসা এতটাই শক্তিশালী যে কোনো বাধাই আমাদের আলাদা করতে পারবে না। তোমার কথা শুনলে সাহস পাই। জানো তো, কাল অফিসে গিয়ে সেই পুরনো অর্পণা সেজে থাকতে আমার একদম ভালো লাগবে না। তাহলে আর সেই পুরনো অপর্ণা সেজে থাকার দরকার কি? ধীরে ধীরে বদলাও নিজেকে। ভালোবাসার ছোঁয়া তো সব কিছু সুন্দর করে তোলে। তুমি ঠিক বলেছ। কাল অফিসে গিয়ে আমি অন্য এক অর্পণা হব, যে ভালোবাসতে জানে, ভালোবাসার জন্য লড়তে জানে। আমার বিশ্বাস তুমি পারবে, আর আমি সবসময় তোমার পাশে আছি। ধন্যবাদ তরুণ, তোমার সাথে কথা বললে মনটা হালকা হয়। এখন একটু ঘুমাতে যাই, কাল আবার দেখা হবে। সাবধানে থেকো। শুভরাত্রি অপর্ণা। শুভরাত্রি অরুণ, ভালোবাসি। আমিও ভালোবাসি অপর্ণা। ফোনটা রাখার পর অরুণ কিছুক্ষণ চুপ করে বসে রইল। অপর্ণার কণ্ঠস্বরে দুর্বলতা তার মন ছুঁয়ে গেল। অফিসের কঠিন বাস্তবতায় তাদের ভালোবাসার পরীক্ষা শুরু হতে চলেছে, কিন্তু তাদের দুজনের মনেই ছিল এক অদম্য বিশ্বাস, তারা তাদের ভালোবাসার জয়গান গাইবে। সমস্ত প্রতিকূলতাকে হার মানিয়ে সেই রাতে নীরবতা যেন তাদের আগামী দিনের লড়াইয়ের জন্য প্রস্তুত হওয়ার বার্তা দিল। পরদিন অফিসের পরিবেশটা ছিল অন্যদিনের মতোই কর্মব্যস্ত। কলিগদের মধ্যে কক্সবাজারের ভ্রমণের গল্প এখনও চলছিল, হাসাহাসি আর আনন্দের রেশ চারিদিকে। ওর নিজের ডেস্কে বসে কাজে মন দেওয়ার চেষ্টা করছিল, কিন্তু তার চোখ বারবার অপর্ণার কেবিনের দিকে যাচ্ছিল। কিছুক্ষণ পর অপর্ণা তার কেবিনে এলো। আজ তার পরনে ছিল হালকা রঙের শাড়ি, মুখে স্নিগ্ধ হাসি। অফিসের সেই রাশভারী ভাবটা যেন অনেকটাই ফিকে হয়ে এসেছে। করিডোরে ঢোকার সময় কয়েকজন কর্মীর সাথে তার চোখাচোখি হতেই অপর্ণা মিষ্টি হেসে তাদের সাথে কুশল বিনিময় করল। অফিসে পুরনো কর্মীরা কিছুটা অবাক হলো, কারণ অপর্ণাকে সাধারণত এত হাসি খুশি দেখা যায় না। অরুণ অপর্ণার পরিবর্তন লক্ষ্য করল, তার মনে একটা হালকা আশার সঞ্চয় হলো। হয়তো অপর্ণা সত্যি তাদের ভালোবাসার জন্য নিজেকে বদলাতে শুরু করেছে। সকালের মিটিং এ অপর্ণা অন্য দিনের তুলনায় অনেক বেশি সহযোগী মনোভাব দেখালো। জুনিয়র কলিগদের ভুলগুলো ধরিয়ে দেওয়ার সময় তার কণ্ঠে ছিল আন্তরিকতা, কোনো রকম বিরক্ত বা তাচ্ছিল্য ছিল না। মিটিং শেষে কয়েকজন কর্মী অপর্ণার এই অপ্রত্যাশিত পরিবর্তনে নিজেদের মধ্যে ফিসফিস করলো। লাঞ্চের সময় অরুণ দেখল অপর্ণা ক্যান্টিনের অন্য কলিগদের সাথে বসে হাসি মুখে গল্প করছে। একসময় তাদের চোখাচোখি হলো। অপর্ণা অরুণকে ইশারায় কাছে ডাকলো। অরুণ কিছুটা দ্বিধা নিয়ে অপর্ণার টেবিলে গেল। অরুণ, এসো এখানে বসো, এদের সাথে তোমার পরিচয় করিয়ে দিই। অরুণ অপর্ণার পাশে একটি চেয়ারে বসল। অপর্ণা তার কলিগদের সাথে অরুণের পরিচয় করিয়ে দিল এবং তাদের সাথে স্বাভাবিকভাবে কথা বলতে উৎসাহিত করল। অরুণ অবাক হয়ে দেখল অপর্ণা অফিসের পূর্ণ কর্মীদের সাথে কতটা সহজভাবে মিশেছে। বিকেলবেলা অপর্ণা অরুণকে তার কেবিনে ডাকলো। অরুণের বুকের ভেতরটা ধুকপুক করতে লাগলো। হবে আবার। অরুণ, একটু বসো। অরুণ কেবিনে প্রবেশ করে একটি চেয়ারে বসল। অপর্ণার চোখে আজ আর সেই কঠিন দৃষ্টি নেই, বরং সেখানে এক গভীর মায়া আর ভালোবাসা। অফিসে আমার পরিবর্তনটাকে তুমি লক্ষ্য করেছো? হ্যাঁ ম্যাম। মানে অপর্ণা, সবাই বলা বলি করছে। এটা তোমার জন্য অরুণ। তোমার ভালোবাসার ছোঁয়ায় আমি বুঝতে পেরেছি জীবনটা শুধু কাজের মধ্যে সীমাবদ্ধ নয়, বাইরেও একটা সুন্দর পৃথিবী আছে, যেখানে ভালোবাসা আর সম্পর্কের মূল্য অনেক বেশি। আমিও অনুভব করছি অপর্ণা, তোমার এই পরিবর্তন আমাদের সম্পর্কটাকে আরো সহজ করে দেবে। কিন্তু এখনো অনেক বাধা আছে অরুণ। অফিসের নিয়ম, সমাজের চোখ, আমাদের সাবধানে চলতে হবে। আমরা দুজনে মিলে সব বাধা অতিক্রম করব অপর্ণা। আমাদের ভালোবাসা সত্যি হলে কোনো কিছুই আমাদের আলাদা করতে পারবে না। তারা একজন আরেকজনের হাত ধরে তাদের চোখে মুখে ছিল দৃঢ়তা, সংকল্প। অফিসের সেই কঠিন পরিবেশে তাদের ভালোবাসার নতুন যাত্রা শুরু হলো। তারা জানতো পথটা সহজ হবে না, কিন্তু একে অপরের হাত ধরে তারা সব প্রতিকূলতা মোকাবিলা করতে
প্রস্তুত ছিল। অফিসে সেই দুষ্টু বস অপর্ণা এখন আর ভালোবাসার জন্য সব কিছু পরিবর্তন করতে রাজি। আর অরুণ তার ভালোবাসার প্রতিদানে অপর্ণার পাশে থাকার প্রতিজ্ঞা করল। আজ শুক্রবার, ছুটির দিন। অরুণ তখনও ঘুমাচ্ছিল, তখনই তার ফোনটা বেজে উঠল। স্ক্রিনে অপর্ণার নাম। অরুণ চোখ কসলাতে কসলাতে ফোন ওঠায়। হ্যালো। এই ওঠো ওঠো, কটা বাজে খেয়াল আছে? আজ তো আমাদের ছুটি আর তুমি এখনো ঘুমাচ্ছ। কি বলছো? আজ ছুটি নাকি? ও হ্যাঁ, মনে পড়েছে, কিন্তু এত সকালে কি? আরে বাবা, আজ আমরা ঘুরতে যাব, মনে নেই? ঘুরতে? কোথায়? সেটা সারপ্রাইজ, তবে তৈরি থেকো। আমি বিকেলে তোমার অফিসে আসছি। কিন্তু কোথায় যাব সেটা তো বলবে। না, একদম বলবো না। বিকেলে এসো, তখন দেখবে। তবে এমন একটা জায়গায় যাব যেখানে আমরা দুজন একটু শান্তিতে সময় কাটাতে পারবো। ওয়াও, তাহলে তো দারুণ হবে। আমি তৈরি থাকবো, কিন্তু কখন আসবে তুমি? ধরো বিকেল 4টের মধ্যে আমি পৌঁছে যাব। আর হ্যাঁ, একটা কথা, আজ কিন্তু অফিসে অর্পণা সেজে থেকো না, একদম ক্যাজুয়াল পোশাকে আসবে, কেমন? আচ্ছা বাবা, তাই হবে। আমি তৈরি হয়ে তোমার জন্য অপেক্ষা করব। গুড, তাহলে আমি এখন রাখি, বিকেলে দেখা হচ্ছে। ঠিক আছে, আমিও তোমার জন্য অপেক্ষা করব। ফোনটা রাখার পর অরুণ বিছানায় উঠে বসলো। অপর্ণার উচ্ছ্বাস ভরা কণ্ঠস্বর তার মন ভরিয়ে তুলল। উইকেন্ডেতে একসাথে সময় কাটানোর পরিকল্পনাটা তার খুব ভালো লাগলো। অফিসের কাজের চাপ আর ব্যস্ততার মাঝে তারা দুজনেই একটু মুক্তির শ্বাস নিতে পারবে। আর অপর্ণার সারপ্রাইজটা কি সেটা জানার জন্য তার তর সই ছিল না। সেই বিকেলে অরুণ অপেক্ষা করতে লাগলো অপর্ণার জন্য, তাদের ছোট্ট উইকেন্ডের রোমান্টিক অ্যাডভেঞ্চারের শুরুতে। বিকাল 4টা বাজার কিছুক্ষণ পরেই অরুণের ফ্ল্যাটের কলিং বেল বেজে উঠল। অরুণ এক মুহূর্ত দেরি না করে দরজা খুলে দিল। দরজার ওপাশে হাসি মুখে অপর্ণা, ভিতরে অপর্ণা আসতেই অরুণ দরজা লাগিয়ে দিল। ঠিক সেই মুহূর্তে অপ্রত্যাশিত এক ঘটনা ঘটল। অনন্যা দ্রুত এগিয়ে এসে অরুণকে একেবারে দরজার সাথে চেপে ধরল। অন্য কিছু বুঝে ওঠার আগেই অপর্ণা তার ঠোঁট দখল করে নিল। অনির চোখ বিস্ময়ে বড় বড় হয়ে গেল। এমন এক ঘনিষ্ঠ মুহূর্তে এত তাড়াতাড়ি ঘটবে তা সে কল্পনাও করেনি। অপর্ণার ঠোঁটে উষ্ণ স্পর্শে তার শরীরে মৃদু শিহরণ খেলে গেল। প্রথমে কয়েক সেকেন্ড অরুণ হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল, তারপর ধীরে ধীরে এসেও সাড়া দিল সেই গভীর চুম্বনে। প্রায় 2 মিনিট পর অনন্যা অরুণকে ছেড়ে দিল। অরুণ তখনও হাঁপাচ্ছে, তার মুখটা হালকা লালচে উঠেছে। এটা এটা কি হলো? অপর্ণা মুচকি এসে অরুণের গালে আলতো করে হাত বুলিয়ে বলল, তোমাকে একটু ভালোবাসতে ইচ্ছে করছিল তাই। আচ্ছা এখন চলো, আমাদের দেরি হয়ে যাচ্ছে। অরুণ তখনও ঘোর লাগা অবস্থায় দাঁড়িয়ে অপর্ণার দিকে তাকিয়ে রইল। তার ঠোঁটে স্পর্শ এখনো অনুভব করতে পারছিল সে। অপর্ণার এই আশঙ্কিক ভালোবাসার প্রকাশ তাকে সম্পূর্ণ অপ্রস্তুত করে দিয়েছিল। অপর্ণা অরুণের হাত টেনে ধরে বলল, কি ভাবছো এত? চলো তো। সম্ভিত ফিরে পেল। হালকা হেসে অপর্ণার সাথে ফ্ল্যাট থেকে বেরিয়ে এলো একটা পার্কের উদ্দেশ্যে। তাদের নীরবতার মধ্যে তখনও সেই উষ্ণ চুম্বনের রেশ লেগেছিল, যা তাদের ছুটির দিনকে এক নতুন রোমান্টিক মোড় দিয়েছিল। পার্কে পৌঁছে অরুণ আর অপর্ণা ধীরে ধীরে এগিয়ে গেল হাতে হাত রেখে। পরন্ত বিকেলের মিষ্টি রোদ গাছের সবুজ পাতার ফাঁক গলে এসে তাদের মুখে আলতো করে চুমু দিচ্ছিল। চারদিকে নানান রঙের ফুল ফুটেছিল, তাদের ভালোবাসার সুবাস বাতাসে ভেসে বেড়াচ্ছিল। এক স্বপ্নের পরিবেশ। অন্যান্য প্রেমিক যুগলরা যেমন নিজেদের জগতে মগ্ন, তেমনি অরুণ আর অপর্ণা তাদের ভালোবাসার উষ্ণতায় ডুবেছিল। হাঁটতে হাঁটতে তারা একটা শান্ত পুকুরের ধারে এসে দাঁড়ালো। পুকুরের জলে পড়ন্ত সূর্যের আলো চিকচিক করছিল, আর হাঁসের দল আপন মনে ভেসে বেড়াচ্ছিল। অপর্ণা অরুণের কাঁধে মাথা রাখল, তার লম্বা চুল বাতাসের তালে উঠছিল। অপর্ণা চোখ বন্ধ করে বলে, এই নিস্তব্ধতা, এই প্রকৃতির সান্নিধ্য, মনে হচ্ছে সব ক্লান্তি দূর হয়ে যাচ্ছে। অফিসের সেই কাজের চাপ, সেই দম বন্ধ করা পরিবেশ, সব যেন মিথ্যে মনে হচ্ছে এখন। তোমার সাথে থাকলে আমারও তাই মনে হয় অপর্ণা। মনে হয় যেন সব চিন্তা, সব দায়িত্ব মুহূর্তে উধাও হয়ে যায়, শুধু তুমি আর এই সুন্দর পৃথিবী। অপর্ণা অরুণকে জড়িয়ে ধরে অরুণ অপর্ণার চুলে আলতো করে হাত বুলিয়ে চুলে বিলি কাটে।
তারা পুকুরের ধারে একটা বেঞ্চ খুঁজে বসলো। আশেপাশে কিছু বাচ্চা ছেলেমেয়ে হইচই করে খেলছিল। তাদের হাসির শব্দে পার্কের নীরবতা ভাঙছিল। মাঝে মাঝে দূরে কয়েকজন প্রবীণ মানুষ গল্প করছিলেন। তাদের মুখের রেখাগুলোতে জীবনের অভিজ্ঞতা স্পষ্ট। প্রেমিক যুগলের একে অপরের হাতে হাত ধরে ভবিষ্যতের স্বপ্ন আঁকছিল। এই সাধারণ অথচ সুন্দর দৃশ্যগুলো অরুণ আর অপর্ণার ভালোবাসার মুহূর্তগুলোকে আরও গভীর আর বাস্তব করে তুলছিল। অপর্ণা অরুণের হাত ধরে নিজের বুকের কাছে টেনে নিল, যেন তার হৃদস্পন্দন অরুণও অনুভব করতে পারে। জানো তো অরুণ, অফিসের সেই কঠিন সময়ে যখন আমি সব সময় একটা অদৃশ্য দেওয়ালের আড়ালে থাকতাম, তখন আমি ভাবতেও পারিনি আমার জীবনে এমন একটা মানুষ আসবে যে আমার ভেতরের আমিকে দেখবে। তুমি না এলে হয়তো আমি সেই কঠোর মুখোশ পরেই থাকতাম সারা জীবন, ভালোবাসার উষ্ণতা থেকে বঞ্চিত হয়ে। অরুণ অপর্ণার দিকে গভীর মমতায় তাকালো, তার চোখে কৃতজ্ঞতা আর অফ্রন্ত ভালোবাসা। আর আমি ভাবতাম আমার বস শুধু একজন অত্যন্ত দায়িত্ববান, কিছুটা রাশবাড়ি মহিলা। কে জানতো সেই কঠিন ব্যক্তিত্বের আড়ালে এত সংবেদনশীল, এত মিষ্টি একটা মন লুকিয়ে আছে। তোমার ভেতরের সেই মানুষটাকে জানার পর আমার মনে হয়েছে যেন আমি নতুন করে সব কিছু আবিষ্কার করছি। দুজন একে অপরের দিকে তাকিয়ে হাসল। সেই হাসতে ছিল একে অপরের প্রতি গভীর বিশ্বাস আর নির্ভরতা। হঠাৎ অপর্ণা অরুণের চোখে দুষ্টেমি ভরা চাহনি দিয়ে বলল, আচ্ছা, সেই প্রথম দিনের কথা মনে আছে যখন তুমি আমার কেবিনে ভুল ডেটা নিয়ে এসেছিলে আর আমি তোমার উপর রীতিমতো ঝড় তুলেছিলাম? অরুণ হেসে ফেল সেই দিনের কথা মনে করে। হ্যাঁ, খুব মনে আছে। তোমার সেই রাগী মুখটা আমি কিছুতেই ভুলতে পারবো না। আর তুমি সেই সাহস নিয়ে আমার মুখের ওপর কথা বলেছিলে। আমার তো তখন মনে হয়েছিল তোমাকে একটা কড়া ধমক দেই, হয়তো চাকরি থেকেও বের করে দেই। অরুণ অপর্ণার হাত ধরে নিজের হাতের মধ্যে আরো শক্ত করে আবদ্ধ করল, তার চোখে দুষ্ট হাসি। কিন্তু তোমার মন সায় দেয়নি, তাই না? কারণ হয়তো আমাদের দুজনের ভাগ্য তখনই কোনো এক অদৃশ্য সুতোয় বাধা পড়েছিল। না হলে একজন সাধারণ কর্মীর এত সাহস হয় কী করে তার বসের মুখের উপর কথা বলার? তার কিছুক্ষণ পুরনো দিনের কথা, অফিসের মজার আর অপ্রত্যাশিত ঘটনা নিয়ে আলোচনা করছিল। তাদের কথোপকথনের তিক্ততার লেশমাত্র ছিল না, বরং ছিল একে অপরের প্রতি গভীর ভালোবাসা, হালকা খুনসুটি আর একে অপরের প্রতি অকৃত্রিম বোঝাপড়া। তাদের অতীতের সেই তিক্ততা আজ মিষ্টি স্মৃতি হয়ে ধরা দিচ্ছিল। বিকেল গড়িয়ে সন্ধ্যা নামল। পার্কের ল্যাম্পপোস্টগুলো এক এক করে জ্বলে উঠল। তাদের হলুদ আলোয় পার্কের পরিবেশ আরও মায়াবী হয়ে উঠল। অরুণ আর অপর্ণা তখনও সেই বেঞ্চে বসে একে অপরের হাতে হাত রেখে ভবিষ্যতের রঙিন স্বপ্ন বুনছিল। তাদের চারপাশে ভালোবাসার এক নীরব পরিবেশ তৈরি হয়েছিল, যা পার্কের অন্য কোলাহলকেও যেন শান্ত করে দিচ্ছিল। সেই সন্ধ্যায় পার্কের সবুজ ঘাসে বসে তারা দুজন যেন নিজেদের এক নতুন ভালোবাসার জগতে ডুব দিয়েছিল, যেখানে শুধু তারা তাদের অনুভূতিরাই ছিল মুখ্য। পরের দিন সকালে অফিসের কর্মব্যস্ততা যথারীতি শুরু হয়ে গেছে। অরুণার ডেস্কে ঝুঁকে মনোযোগ দিয়ে কাজ করছিল। ফাইলের স্তূপের মাঝে ডুবে গিয়েছিল সে। হঠাৎ তার নাম ভেসে এলো, অরুণ, একবার আমার কেবিনে এসো। অপর্ণার কণ্ঠস্বর। অরুণ কলম রেখে সোজা হয়ে বসল। গতকালের সেই সুন্দর বিকেল আর আজকের অফিসের গম্ভীর পরিবেশ যেন দুটো ভিন্ন জগৎ। অরুণ অপর্ণার কেবিনের সামনে গিয়ে দাঁড়ালো। সামনে ইতস্তত বোধ করলো। ভেতর প্রবেশ করে অপর্ণার দিকে তাকাতে তার বুকের ভেতরটা ধক করে উঠল। অফিসে সেই আত্মবিশ্বাসী কঠোর বসের চেহারার আজ হতাশার ছাপ স্পষ্ট। চোখের নিচে হালকা কালি, শুকনো ঠোঁট। অপর্ণা, কি হয়েছে? তুমি কি ঠিক আছো? অপর্ণা গভীর শ্বাস নিয়ে অরুণের দিকে তাকালো। তার চোখে অসহায়তা আর এক প্রকার হতাশা। অরুণ, আমার বাবা, তিনি বিয়ের জন্য চাপ দিচ্ছে। আজ সকালেই ফোন করেছিলেন। অরুণের মুখটা মুহূর্তের জন্য ফ্যাকাশে হয়ে গেল। তাদের ভালোবাসার পথে কি এখনই বাধা আসতে শুরু করলো? তাহলে এখন কি করব অপর্ণা? তুমি কি কিছু বলেছো? আমি তোমাকে কিছুতেই হারাতে পারবো না। আমি তোমাকে ছাড়া বাঁচবো না।
আরে বোকা, এত উতলা হচ্ছ কেন? আমি বাবাকে তোমার কথা বলেছি, আমাদের সম্পর্কের কথা জানিয়েছি। অরুণ অবাক হয়ে অপর্ণার দিকে তাকালো। তুমি তুমি সব বলে দিয়েছো? হ্যাঁ, আমার মনে হচ্ছে আর লুকোনোর কিছু নেই। আমি তোমাকে ভালোবাসি আর আমি চাই আমার বাবাও সেটা জানুক। অরুণ অপর্ণার সাহস দেখে মুগ্ধ হলো, একসাথে কিছুটা চিন্তিত হলো। সমাজের চোখে তাদের সম্পর্কে কতটা সহজভাবে গৃহীত হবে তা নিয়ে তার মনে সংশয় ছিল। বাবা তোমার সাথে দেখা করতে চেয়েছেন। আজ সন্ধ্যায় আমাদের বাসায় তোমাকে যেতে হবে। তুমি কি পারবে অরুণ? অরুণের মনে মুহূর্তের জন্য দ্বিধা জাগলো। অপর্ণার বাবার প্রতিক্রিয়া কেমন হবে তা জানে না, কিন্তু অপর্ণার মুখের দিকে তাকিয়ে তার মনে হলো এই কঠিন পরিস্থিতিতে তাকে অপর্ণার পাশে থাকতে হবে। হ্যাঁ অপর্ণা, আমি যাব, তুমি চিন্তা করো না। অপর্ণা অরুণের হাত ধরে কৃতজ্ঞতা ভরা দৃষ্টিতে তাকালো। ধন্যবাদ অরুণ, তুমি আমার পাশে আছো, এটাই আমার সবচেয়ে বড় ভরসা। অরুণ আলতো করে অপর্ণার হাতে চাপ দিল। তার দুজনে যে দুজনকে ছাড়া অপরিপূর্ণ। আমি সবসময় তোমার পাশেই থাকবো অপর্ণা। চলো একসাথে সব সমস্যার মোকাবেলা করি। তাদের চোখে মুখে এক নতুন সংকল্প ফুটে উঠল। অফিসের কাজের ব্যস্ততা তাদের চারপাশ ঘিরে থাকলেও তাদের মন তখন অনেক যুদ্ধের প্রস্তুতি নিচ্ছিল। তাদের ভালোবাসাকে সমাজের সামনে প্রমাণ করার যুদ্ধ। আজ সন্ধ্যায় অরুণের জীবনে এক নতুন অধ্যায় শুরু হতে চলেছে। অপর্ণার বাবার মুখোমুখি হওয়ার অধ্যায়। সন্ধ্যা নামতেই অরুণ অপর্ণার সাথে তাদের বাড়ির উদ্দেশ্যে রওনা হলো। অফিসে সেই চেনা গণ্ডি পেরিয়ে এক নতুন কিছুটা উদ্বেগময় পরিবেশে প্রবেশ করতে চলেছে সে। অপর্ণা গাড়িতে থাকলেও তার চোখে মুখে চাপা টেনশন স্পষ্ট। অরুণ তার হাত ধরে সাহস জোগানোর চেষ্টা করলো। অপর্ণার বাড়িতে পৌঁছে অরুণ দেখল সিমছাম গোছানো একটি ফ্ল্যাট। অপর্ণা তাকে ড্রয়িং রুমে বসিয়ে দিয়ে বলল, তুমি একটু বসো অরুণ, আমি বাবাকে নিয়ে আসছি। অরুণ একা একা বসে অপেক্ষা করতে লাগলো। তার বুকের ভেতর ডিপ ডিপ করছিল। অপর্ণার বাবার প্রতিক্রিয়া কেমন হবে তা নিয়ে নানা চিন্তা ভিড় করছিল তার মনে। কিছুক্ষণ পর অপর্ণা তার বাবার হাত ধরে ড্রয়িং রুমে প্রবেশ করলো। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম, বসো বাবা। তাদের মধ্যে কুশল বিনিময় হলো। অপর্ণার বাবা শান্ত সৌম্য চেহারার মানুষ। তার চোখে এক তীক্ষ্ণ দৃষ্টি যা অরুণকে কিছুটা নার্ভাস করলো। কিছুক্ষণ নীরবতার পর অপর্ণার বাবা মুখ খুললেন। তা অরুণ বাবা, অপর্ণা তোমার কথা বলছিল, তোমরা নাকি একে অপরের প্রতি আকৃষ্ট। জি আঙ্কেল, আমরা একে অপরের প্রতি অনুরক্ত। অপর্ণার বাবা কিছুক্ষণ অরুণের দিকে তাকিয়ে রইলেন। তোমরা তো একই অফিসে কাজ করো, তাই না? বস আর কর্মচারী, এটা কতটা স্বাভাবিক বলতে মনে হয় তোমার? সমাজের চোখে এটা কিভাবে দেখবে মানুষ? আঙ্কেল, আমাদের সম্পর্কটা অফিসের গণ্ডির বাইরে তৈরি হয়েছে। অপর্ণার ব্যক্তিত্ব, তার ভেতরের মানুষটাকে আমি ভালোবেসেছি। অফিসে সে আমার বস হতে পারে, কিন্তু আমার কাছে সে একজন সংবেদনশীল আন্তরিক মানুষ। আর সমাজের চোখে কী দেখাবে সেটা নিয়ে আমি খুব বেশি চিন্তিত নই। আমাদের ভালোবাসা যদি খাঁটি হয় তাহলে সময়ের সাথে সাথে সবাই তা বুঝতে পারবে। এরপর অনন্যার বাবা তাদের ভবিষ্যৎ নিয়ে কিছু কঠিন প্রশ্ন করলেন। তাদের ক্যারিয়ার, তাদের জীবনের লক্ষ্য, তাদের পারিবারিক প্রেক্ষাপট সব কিছুই খুঁটিয়ে জানতে চাইলেন। অরুণ প্রতিটি প্রশ্নের উত্তর অত্যন্ত শান্তভাবে স্পষ্ট করে বুঝিয়ে বলল। তার কথায় ছিল সততা আর আত্মবিশ্বাস। সে অপর্ণার প্রতি তার গভীর ভালোবাসার কথা জানালো এবং তাদের ভবিষ্যৎ জীবনের পরিকল্পনা সম্পর্কে তার ভাবনাগুলো তুলে ধরল। অপর্ণার বাবা মনোযোগ দিয়ে অরুণের কথা শুনলেন। তার মুখের কঠিন ভাবটা ধীরে ধীরে নরম হতে শুরু করলো। অরুণের স্পষ্ট চিন্তা ভাবনা, তার আন্তরিক ব্যবহার এবং অপর্ণার প্রতি তার গভীর টান তাকে কিছুটা হলেও মুগ্ধ করল। কথোপকথনের শেষে অপর্ণার বাবা দীর্ঘশ্বাস ফেলে বলেন, দেখো বাবা, আমার একটাই চাওয়া, আমার মেয়ে যেন সুখী হয়। যদি তোমাদের ভালোবাসা সত্যি থাকে, যদি তোমরা দুজন দুজনকে পাশে থাকতে পারো, তাহলে আমার আর কোনো আপত্তি নেই। আঙ্কেল, আপনি নিশ্চিন্ত থাকুন। আমি অপর্ণাকে কখনো কোনো কষ্টে রাখবো না। আমার সাধ্যের বাইরেও যদি কিছু করার প্রয়োজন হয় আমি তাই করব। অপর্ণা আমার জীবনে যা এনেছে তা অমূল্য। আমি তাকে সবসময় আগলে রাখবো, কখনো কোনো কষ্ট পেতে দেব না। এটাই আমার প্রতিজ্ঞা।
অরুণের আন্তরিক এবং আত্মবিশ্বাসী কথাগুলো অপর্ণার বাবার মন ছুঁয়ে গেল। তিনি অরুণের চোখের দিকে তাকিয়ে তার ভেতরের সততা অনুভব করলেন। এত অল্প সময়ে এই ছেলেটি তার মেয়ের মন জয় করেছে এবং আজ তার কথায় সেই গভীর ভালোবাসার প্রতিচ্ছবি দেখতে পেলেন তিনি। তোমার কথা শুনে আমার মন শান্ত হলো বাবা। আমি বুঝতে পারছি অপর্ণা সঠিক মানুষকে ভালোবেসেছে। আমার আর কোনো আপত্তি নেই। আমি তোমাদের এই সম্পর্ক মেনে নিলাম। তোমরা দুজন সুখী হও, এটাই আমার আশীর্বাদ। অপর্ণা তার বাবার কথা শুনে আনন্দ অশ্রুসজল চোখে অরুণের দিকে তাকালো। অরুণও কৃতজ্ঞতা ভরে অপর্ণার বাবার দিকে তাকালো। অপর্ণার বাবা কিছুক্ষণ থেমে আবার বলেন, এখন আমার একটাই অনুরোধ বাবা, তুমি তোমার বাবা মায়ের সাথে আমার একটু কথা বলিয়ে দিও। আমি তাদের সাথে কথা বলে সব কিছু পাকা করতে চাই। শুভ কাজ করতে দেরি করে কী লাভ বলো? অবশ্যই আঙ্কেল, আমি কাল সকালেই আমার বাবা মাকে আপনার সাথে কথা বলার জন্য জানাবো। আপনার সম্মতিতে আমাদের জীবনের নতুন অধ্যায় শুরু হতে চলেছে। এর চেয়ে আনন্দের আর কিছু হতে পারে না। অপর্ণা এগিয়ে এসে তার বাবার হাত ধরল, চোখে কৃতজ্ঞতার জল। অরুণও অপর্ণার পাশে দাঁড়িয়ে এক নতুন ভবিষ্যতের স্বপ্নে বিভোর হলো। তাদের ভালোবাসার পথে প্রথম বড় বাধা আজ দূর হলো। আর এর পেছনে ছিল অরুণের সিনসিয়ারিটি এবং অনন্যার বাবার স্নেহপূর্ণ হৃদয়। অপর্ণার বাড়ি থেকে নিজের ফ্ল্যাটে ফেরার পর অরুণের ঠোঁটের কোণে এক চড় হাসি লেগেছিল। রাতের নীরব রাস্তায় তার মনের ভেতর আনন্দের ঢেউ খেলছিল। অপর্ণার বাবার সম্মতি, তাদের ভালোবাসার স্বীকৃতি, সব কিছু যেন এক স্বপ্ন সত্যি হওয়ার মতো। ফ্ল্যাটে পৌঁছে ফ্রেশ হতেই তার ফোনটা বেজে উঠল। স্ক্রিনে অপর্ণার নামটা দেখেই তার হাসি আরও চড়া হলো। হ্যালো মিসেস হবুবর। এই তুমি থামবে একটু? আর মিসেস হবু বর কি? এখন তো অনেক দেরি। দেরি কিসের? বাবার যখন মত আছে তখন আর পাই কি আমাদের? খুব শীঘ্রই তো আমরা এক হচ্ছি, তাই না? আমার বিশ্বাস হচ্ছে না অপর্ণা। আমারও বিশ্বাস হচ্ছে না অরুণ, মনে হচ্ছে যেন কোনো রূপকথার গল্প শুনছি। বাবার মুখটা দেখেছো? প্রথমে একটু গম্ভীর থাকলেও পরে কেমন নরম হয়ে গেলেন। তোমার কথা বলার ধরনটা সত্যিই জাদু মাখা। আরে বাবা, জাদু তো তোমার ভালোবাসায় তুমি পাশে ছিলে বলেই এত সাহস পেয়েছি। আর আঙ্কেলও সত্যিই খুব ভালো মানুষ। হ্যাঁ, বাবা প্রথমে একটু চিন্তিত ছিলেন, কিন্তু তোমার সাথে কথা বলার পর সব দুশ্চিন্তা দূর হয়ে গেছে। তিনি তো কালই তোমার বাবা মায়ের সাথে কথা বলতে চাইলেন। হ্যাঁ, আমি কাল সকালেই তাদের ফোন করব। তোমরা কবে নাগাদ কথা বলবে ঠিক করেছো? আমার তো আর তর্স হচ্ছে না। একটু ধৈর্য ধরো আমার পাগল ছেলে, সব কিছু ধীরে ধীরে হবে। তবে হ্যাঁ, আমিও খুব এক্সাইটেড। ভাবতেই কেমন লাগছে, খুব শীঘ্রই আমরা দুজন এক ছাদের নিচে থাকবো। ভাবলেই আমার গায়ে কাটা দিচ্ছে অপর্ণা। সেই দিনের জন্য আমি আর অপেক্ষা করতে পারছি না। আমাদের ভালোবাসা এবার পূর্ণতা পাবে। আর অফিসের সেই দুষ্টু বসটা তখন শুধুই তোমার বউ হবে, কেমন? কোনো হুকুম চালানোর সুযোগ থাকবে না। আরে বাবা, তুমি কি তাই চাও নাকি? একটু একটু হুকুম না করলে আমার চলবে কি করে? আমার যে দুষ্টু বউ চাই। দুষ্টু আমি সবসময়ই, তবে এখন সেই দুষ্টুমির ভাগিদার শুধু তুমি হবে। তাদের মধ্যে কিছুক্ষণ ধরে খুনসুটি আর ভালোবাসার মিষ্টি কথা চলল। তাদের কণ্ঠস্বর ছিল আনন্দ আর ভবিষ্যতের প্রতি একরাশ স্বপ্ন। দীর্ঘদিনের প্রতীক্ষার পর তাদের ভালোবাসা অবশেষে আলোর মুখ দেখতে চলেছে। তাদের কথোপকথন যেন সেই খুশির বার্তাই বয়ে আনছিল। খুব শীঘ্রই তারা একে অপরের হবে। তাদের ভালোবাসার পূর্ণতা ঘটবে এক নতুন সম্পর্কের বাঁধনে। পরের কয়েকটা দিন অরুণ আর অপর্ণার জন্য ছিল এক নতুন চ্যালেঞ্জের। তাদের ভালোবাসার কথা দুই পরিবারকে জানানো এবং তাদের সম্মতি আদায় করা। কাজটি সহজ ছিল না। অরুণ তার বাবা মাকে অপর্ণার বাবার সাথে কথা বলানোর জন্য রাজি করালো। শুরুতে তাদের মনে কিছু দ্বিধা থাকলেও অপর্ণার বাবার আন্তরিকতা এবং অরুণের দৃঢ় বিশ্বাস দেখে তারাও এই সম্পর্কে সম্মতি জানালেন। অন্যদিকে অপর্ণার আত্মীয় স্বজনের মধ্যে কেউ কেউ তাদের ভিন্ন সামাজিক অবস্থানের কথা তুলছিল, কিন্তু অপর্ণা তার ভালোবাসার প্রতি অবিচল থেকে সকলের মন জয় করে নিল। অবশেষে দুই পরিবার অরুণ আর অপর্ণার বিয়েতে সানন্দে রাজি হলো। এরপর শুরু হলো বিয়ের তোড়জোড়। দুই বাড়িতেই উৎসবের আমেজ, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবদের আনাগোনায় মুখরিত চারপাশ। রাজকীয়ভাবে বিয়ের আয়োজন
প্রস্তুতি চলতে লাগলো। বিয়ের কার্ড বিলি করা, গায়ে হলুদের তত্ত্ব গোছানো, বিয়ের মেনু নির্বাচন, হাজারো কাজ। এই চরম ব্যস্ততার মধ্যেও অরুণ আর অপর্ণার ভালোবাসা একটুখানি ফিকে হয়নি। দিন শেষে ক্লান্ত শরীরেও তারা একে অপরের সাথে ফোনে কথা বলতো, তাদের অনুভূতির কথা, তাদের স্বপ্নের কথা একজন আরেকজনের সাথে ভাগ করে নিত। বিয়ের শপিংয়ে একসাথে যাওয়ার সময় না পেলেও তারা ভিডিও কলে একে অপরের পছন্দের জিনিস দেখাতো। তাদের চোখে মুখে ছিল একরাশ অ্যান্টিসিপেশন, কখন সেই শুভ লগ্ন আসবে, কখন তাদের ভালোবাসা পূর্ণতা পাবে, যখন তারা আনুষ্ঠানিকভাবে একে অপরের হবে। আর কয়েকটা দিন অপর্ণা, তারপর আমরা সব সময় একসাথে থাকবো। হ্যাঁ অরুণ, সেই অপেক্ষার সময়টা যেন আর কাটতে চাইছে না। তোমাকে আমার পাশে দেখার জন্য আমার মনটা ব্যাকুল হয়ে আছে। তাদের ভালোবাসার গভীরতা এই ব্যস্ততার মধ্যেও অটুট ছিল। তারা একে অপরের প্রতি বিশ্বাস রেখে, ধৈর্য রেখে অপেক্ষা করছিল সেই মাহেন্দ্রক্ষণের জন্য, যখন তাদের ভালোবাসার স্বপ্ন সত্যি হবে। বিয়ের এই প্রস্তুতি পূর্বে ক্লান্তি আর ব্যস্ততার মধ্যেও তাদের হৃদয়ে ছিল শুধু দুজনের জন্য আরেকজনের অসীম ভালোবাসা আর একসাথে নতুন জীবন শুরু করার স্বপ্ন। অবশেষে সেই শুভ দিনটি এলো, যেদিন অরুণ আর অপর্ণার ভালোবাসার স্বপ্ন পূর্ণতা পেল। শহরের সেরা বিবাহ মণ্ডপে তাদের রাজকীয় বিয়ের আয়োজন করা হয়েছিল। মণ্ডপের প্রবেশদ্বার থেকে শুরু করে ভেতরের প্রতিটি কোণ ফুল আর আলোয় ঝলমল করছিল। নানা রঙের ফুল, সুবাস আর উজ্জ্বল আলোকসজ্জা এক স্বপ্নের পরিবেশ সৃষ্টি করেছিল। সানাইয়ের মিষ্টি সুর যেন বাতাসের ভালোবাসার বার্তা ছড়িয়ে দিচ্ছিল। বরবেশে অরুণকে দেখাচ্ছিল রাজকুমারের মতো, চোখে একরাশ মুগ্ধতা আর উত্তেজনা। অপর্ণা যখন লাল বেনারসিতে ঢেকে মাথায় মুকুট পরে মণ্ডপে প্রবেশ করল, তখন চারপাশের সকলের চোখ তার দিকে স্থির হয়ে গেল। নববধূর লাজুক হাসি আর স্নিগ্ধ চাহনি যেন এক অপার্থিব সৌন্দর্য সৃষ্টি করেছিল। অরুণ অপলক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে রইল। তার মনে হচ্ছিল যেন কোনো দেবী নেমে এসেছে মর্তে। বিবাহের মন্ত্র পাঠের সময় অরুণ আর অপর্ণা একে অপরের হাত শক্ত করে ধরেছিল। তাদের চোখে ছিল একে অপরের প্রতি গভীর বিশ্বাস আর ভালোবাসার অঙ্গীকার। যখন তারা মালা বদল করল, তখন উপস্থিত সকলে করতালি আর উলুধ্বনিতে মণ্ডপ মুখরিত হয়ে উঠল। তাদের মনে হচ্ছিল যেন প্রকৃতিও তাদের এই শুভ প্রণয়কে স্বাগত জানাচ্ছে। বিয়ের পরে বিশাল ভোজের আয়োজন করা হয়েছিল, যেখানে নানা পদের মুখরোচক খাবার পরিবেশন করা হয়। দুই পরিবারের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব ও সহকর্মীরা আনন্দে আর উল্লাসে মেতে উঠেছিল। অরুণ আর অপর্ণা হাসি মুখে সকলের শুভেচ্ছা গ্রহণ করছিল। অফিসের কলিগরা এসে তাদের নতুন জীবনের জন্য শুভকামনা জানালো। পুরনো দিনে দুষ্টামি আর খুনসুটির কথা তুলে ধরল। অনন্যার বাবার চোখে ছিল আনন্দের অশ্রু। তিনি অরুণকে কাছে ডেকে আশীর্বাদ করলেন। অরুণের বাবা মাও তাদের নববধূকে পেয়ে খুব খুশি ছিলেন। সন্ধ্যা ঘনিয়ে এলো। অতিথিরা ধীরে ধীরে বিদায় নিতে শুরু করলো। অরুণ আর অপর্ণা মণ্ডপের এক কোণে দাঁড়িয়ে একে অপরের দিকে তাকিয়ে মুচকি হাসলো। তাদের চোখে ছিল দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান আর একসাথে নতুন জীবন শুরু করার আনন্দ। তারপর এলো সেই প্রতীক্ষিত রাত, বাসর রাত। অরুণ তার ভালোবাসার ঘরটিকে নিজের হাতে সাজিয়েছিল। হালকা গোলাপি আলোয় ঘরটি মায়াবী হয়ে উঠছিল। বিভিন্ন ধরনের সুগন্ধি মিষ্টি ফুলের ঘ্রাণ বাতাস ভরেছিল। বিছানার উপর তাজা গোলাপের পাপড়ি দিয়ে সুন্দর করে নকশা করা হয়েছিল। অরুণের বুকের ভেতরটা উত্তেজনায় ধুকপুক করছিল। তার মনে এক নতুন জীবনের স্বপ্ন আঁকা হচ্ছিল। কিছুক্ষণ পর অনন্যা ধীরে ধীরে প্রবেশ করলো। লাল বেনারসিতে তাকে যেন স্বপ্নপরী লাগছিল। নববধূর লাজুকতা আর মুখমণ্ডলে এক অপার্থিব আভা এনেছিল। অরুণ দরজায় দাঁড়িয়ে মুগ্ধ দৃষ্টিতে তার দিকে তাকিয়ে রইল। তার মনে হচ্ছিল সময় যেন থমকে দাঁড়িয়েছে। অপর্ণা ধীরে ধীরে এগিয়ে এসে অরুণের সামনে দাঁড়ালো। তার চোখে গভীর চাহনিতে লুকানো ছিল অসীম ভালোবাসা। অরুণ আলতো করে তার হাত ধরল। তাদের স্পর্শে মিশেছিল দীর্ঘদিনের আবেগ আর প্রতীক্ষা। অপর্ণা, তুমি কি সত্যি আমার এত সুন্দর স্বপ্ন কি সত্যি হতে পারে? অপর্ণা তার হাতের বাঁধন আরো শক্ত করলো। মৃদু হেসে অরুণের গালে হাত রাখল। হ্যাঁ, আমার ভালোবাসার মানুষ
আমি তোমার পাশেই আছি, সব সময় থাকবো। আমাদের দীর্ঘদিনের ভালোবাসা আজ এক নতুন সম্পর্কের বাঁধনে বাধা পড়ল। অরুণ অপনাকে কাছে ডেকে নিল। তাদের প্রথম আলিঙ্গনে মিশেছিল দুটি হৃদয়ের গভীর টান। আচ্ছা, তোমার মনে আছে আমি কক্সবাজার ট্যুরে বলেছিলাম বাসর রাতে তোমার থেকে প্রতিশোধ নিব? হায় রে, তুমি এখন ওইটা মনে রেখেছো? আচ্ছা বলো, কি শাস্তি দিবে? তোমার শাস্তি হচ্ছে ওই দিন তুমি আমাকে তোমার সাথে ঘুমাতে দাওনি, তাই আজকে তুমিও আমার সাথে ঘুমাতে পারবে না। কি? আচ্ছা ঠিক আছে, তুমি যা বলেছো তাই হবে। আমার আর বাসর ঘরে বিড়াল মারাটা হলো না। অরুণ তখন খাট থেকে একটা বালিশ নিয়ে নিচে শুতে যাচ্ছিল। তখনই অপনা একটানে তাকে খাটের উপর ফেলে দিয়ে তার পেটের উপর বসে। কি মশাই, শাস্তি খাওয়ার অনেক শখ তাই না? রেডি হয়ে যাও, আজকে সারা রাত তোমার উপর রোমান্টিক অত্যাচার চলবে। অরুণ কিছু বলবে সেই সুযোগই পেল না। অপনা তার ঠোঁট এক করে নিল। অরুণ হাতে অপনার ব্লাউজের বোতাম খুলছিল। অরুণ অপনাকে খাটে ফেলে দেয়। তোমার থেকে বেশি অত্যাচার আমি করব। রেডি হয়ে যাও বউ। যা দর্শক, এবার তাদের মধ্যে যা হচ্ছে সেটা আমি বলতে পারবো না। আমার অনেক লজ্জা করছে। তার রোমাঞ্চ করুক, আমরা গল্পে ফিরি চলুন। সে রাতে তার একে অপরের বাহুডোরে আবদ্ধ হলো। তাদের না বলা কথাগুলো নীরব স্পর্শে বিনিময় করলো। অফিসে সেই দুষ্টু বস অপনা আজ তার ভালোবাসার মানুষের সাথে এক নতুন জীবনের সূচনা করলো। তাদের বাসরাত ছিল শুধু দুটি দেহের মিলন নয়, দুটি মনের গভীর আলিঙ্গন, যেখানে ভালোবাসার প্রতিজ্ঞা আর ভবিষ্যতের রঙিন স্বপ্ন একাকার হয়ে গিয়েছিল। তাদের নতুন যাত্রা শুরু হলো ভালোবাসার আলোয় আলোকিত এক সুন্দর ভোরের প্রত্যাশায়। ওনার অপনার নতুন জীবন শুরু হলো ভালোবাসার উষ্ণতায়। অফিসের চেনা পরিবেশও তাদের সম্পর্কে রসায়ন বজায় থাকলো। তবে এখন আর কোনো লুকোচুরি ছিল না। সহকর্মীরা তাদের ভালোবাসাকে সানন্দে গ্রহণ করলো। অপনার কঠোরতা ধীরে ধীরে কমতে শুরু করলো। তার মধ্যে এক স্নিগ্ধ পরিবর্তন এলো, যার মূলে ছিল অরুণের ভালোবাসা। তারা দুজনেই মিলেমিশে সংসার করলো, একে অপরের থেকে জীবনের সব সুখ দুঃখ ভাগ করে নিল। তাদের ভালোবাসার বন্ধন সময়ের সাথে সাথে আরও দৃঢ়। তাদের সুখী দাম্পত্য জীবন প্রমাণ করলো যে ভালোবাসার কাছে পেশা বা সামাজিক অবস্থান কোনো বাধা নয়। সত্যিকারের ভালোবাসা সব ভেদাভেদ ভুলে দুটি মানুষকে এক করতে পারে। এই গল্পটি আমাদের শেখায় যে ভালোবাসা অপ্রত্যাশিতভাবে যে কারো জীবনে আসতে পারে, এমনকি কর্মক্ষেত্রেও। সমাজের চিরাচারিত নিয়ম বা পেশাগত ভেদাভেদ ভালোবাসার পথে বাধা হতে পারে না, যদি দুটি মানুষ একে অপরের প্রতি সিনসিয়ার এবং শ্রদ্ধাশীল হয়। আরও একটি গুরুত্বপূর্ণ শিক্ষা হলো পরিবর্তন। অপনা যিনি ছিলেন একজন কঠোর ও রাশভারী বস, ভালোবাসার ছোঁয় তার ব্যক্তিত্বে ইতিবাচক পরিবর্তন আসে। এটি দেখায় যে ভালোবাসা মানুষকে আরও মানবিক ও সংবেদনশীল করে তুলতে পারে। সবশেষে এই গল্পটি ধৈর্য ও বিশ্বাসের গুরুত্বের কথা বলে। অরুণ আর অপর্ণাকে তাদের ভালোবাসার পূর্ণতা পাওয়ার জন্য অনেক বাধা অতিক্রম করতে হয়েছে, অপেক্ষা করতে হয়েছে, কিন্তু তাদের একে অপরের প্রতি বিশ্বাস এবং ধৈর্য শেষ পর্যন্ত তাদের স্বপ্নকে সত্যি করেছে। তাদের সুখী জীবনের সমাপ্তি এটাই প্রমাণ করে যে সত্যিকারের ভালোবাসা সব প্রতিকূলতা জয় করতে সক্ষম এবং একটি সুন্দর সুখী ভবিষ্যতের ভিত্তি স্থাপন করতে পারে। তো দর্শক, আজকে এখানেই বিদায় নিচ্ছি। লাইক সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আল্লাহ হাফিজ।